সোহিনী দিয়ে প্রশ্নটা কোনোদিনও করেনি, বা তুমি যখন প্রথম বললে যে আমি তোমায় ভালোবাসি এবং যে আমি তোকে বিয়ে করতে চাই, এই বিষয়টা যখন বলেছিলে জিজ্ঞেস করেনি যে কেন বিয়ে করতে চাস? এই যে এখন এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, তোমাদের এই শব্দগুলো কখনো ভয় ধরায় যে কখনো যদি আমাদের জীবনে এই সম্পর্ক, এই শব্দগুলো ঢুকে যায়, আমরা কিভাবে সামলাবো? যে তুমি নেশা করো নর্মাল হলো, এই যে আমি কথা বলছি, এই নর্মাল চিন্তার জন্য তখন মানুষ ড্রাগসের নেশা করে একটা সময় পর, যখন হুকড হয়ে যায়। ওই সময়টায় আধ ঘন্টা 1 ঘন্টা দিন সারাদিনে নেশাটা করার পর মনে হতো যে এই সময়টা আমি ফ্রি, আমি মুক্ত। ঠাম্মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, সোডিয়াম পটাশিয়ামের হয়েছিল বলে। তো বাবা বলেছিল তুই যাস, তাই না, হ্যাঁ যাবো, টাকা লাগবে। তো আমি টাকাটা দিয়ে নেশা করতে গেছিলাম, আমি ঠাম্মাকে দেখতে যাই। তোমাদের ক্ষেত্রে কোনটা আগে কাজ করে? তোমরা কি সম্পর্কে মানে স্বামী স্ত্রীটা এগিয়ে রাখো নাকি বন্ধুত্বটাকে এগিয়ে রাখো? বন্ধুত্ব। তুমি কি প্রেমে পড়ো? যে এত অডিয়েন্স প্রেমে পড়ে, এত মানুষ প্রেমে পড়ে, যে কোনো সুন্দর জিনিসই ভালো লাগে। আমাদের সঙ্গে আজকে সপ্তর্ষি রয়েছে। আপনারা জানেন যে টেলিভিশনেও তিনি রাজা, এবং যখন তিনি নাটকে কোনো একটা গল্প নিয়ে আসেন সেখানেও তিনি রাজত্ব করে তারপরে বাড়ি ফিরে আসেন। এই যে একটা দক্ষ অভিনেতা হয়ে থাকা এবং প্রত্যেকটা চরিত্রকে মানুষের মনে গেঁথে দেওয়া, এটা কি তুমি বরাবরই প্রতিজ্ঞা করে করো নাকি এটা ভেতর থেকে আসে জন্য তুমি এটা ফুটিয়ে তুলতে পারো? প্রথমে বলি, তুমি আমাকে যে কমপ্লিমেন্টটা দিলে তার জন্য থ্যাংক ইউ। ভালো অভিনয় করার পর কেউ যদি প্রশংসা করে শুনতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমার মনে হয় নান্দিকারে যবে থেকে আমি থিয়েটার করতে শুরু করি, তো আমি অনেক সময় তুমি যেটা বললি রাজা শব্দটা থেকে মনে হলো, উইংয়ে বেরিয়ে এসে বলতাম আজকে আমি সিনটা দারুণ করেছি, আজকে নিশ্চয়ই লোকে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তখন স্যার আমাকে একবার বলেছিলেন যে একটা সিনে যদি একজনকে শুধু অ্যাপ্রিসিয়েট করে তাহলে সিনটা অ্যাজ এ হোল কিন্তু কোথাও গিয়ে তেমন একটা প্রবলেম হচ্ছে। তুমি অ্যাজ এ হোল সিনটাকে কতটা এনহ্যান্স করতে পারছো, সেইটার পর লোকে তোমাকে যদি অ্যাপ্রিসিয়েট করে, হ্যাঁ এই সিনটাতে পার্টিকুলার ওই মোমেন্টটা দুর্দান্ত, অ্যাজ এ হোল সিনটা খুব বিশ্বাসযোগ্য লেগেছে, তো সেইটা আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে আমি বেশি মানে স্বার্থপরের মতো লোভী হতে চাইছি, যে শুধু নিজের কথাটা ভাবছি। কিন্তু যেহেতু অভিনয় পুরোটাই অন্য কারোর সাথে রিলেটেড, মানে মনোলগেও কিন্তু আমার একজন অডিয়েন্সকে লাগে, তো সেইখানে দর্শকের কাছে কমিউনিকেট করতে পারছি নাকি, সেইটা প্রথম আমার মনে হয়েছিল যে আমি চেষ্টা করি করার। এবং সাবকনশিয়াস মাইন্ডে যেটা ছিল না যে আমি দর্শকের অ্যাপ্রিসিয়েশন চাই সেটা বলবো না, কিন্তু ওইটাকে একটু ব্যাকসিটে রেখেছিলাম এই কথাটা শোনার পর, যে অ্যাপ্রিসিয়েশনটা তখনই করবে যদি প্রথমে আমি কমিউনিকেট করতে পারি। মানে আমি কত ভালো দেখতে বা কত ভালো চেহারা বানিয়েছি বা লম্বা চওড়া, সেটা দর্শক কিন্তু বিশেষ করে মঞ্চে প্রথম 5 মিনিটে দেখে নেন যে তোমার ফিজিক্যালি তুমি কীরকম। তারপর কিন্তু স্টেজের এটা মজা যে মানুষকে কিন্তু ফিজিক্যালি স্টেজে কেউ জাজ করে না, সেই জন্যই হয়তো তুমি দেখো স্টেজে একটা 20 বছরের ছেলে কিন্তু 80 বছরের পাঠ করতে পারে দুর্দান্ত প্রস্থেটিক মেকআপ না দিয়েও। ক্যামেরায় যেটা একটা অসুবিধা হয়, ক্যামেরায় আমাদের ফিজিক্যালিটিটা খুব বড় করে ধরা পড়ে, আমার বয়স, আমার চোখ, তো সেখানে একটা, যে কারণেই ধরো অনেক সময় বলেছেন অনেকেই যে ক্যামেরার অভিনয়ের জন্য হয়তো পার্টিকুলারলি একরকম দেখতে হলে হিরো হওয়া যায়, বা একরকম দেখতে হলে তাকে ভিলেনই করা হয়, যেইটা কিন্তু স্টেজের একটা ফ্রিডম আছে। তো সেইটা আমাকে ডেফিনেটলি হেল্প করেছিল যে নিজে আমি হয়তো মানে যদি আমাকে লিড ক্যারেক্টার হিসেবে হিরো হিসেবে বলো তাহলে আমি 5 ফুট 10 ইঞ্চি নয়, আমার 5 ফুট 7.5-8 ইঞ্চি হাইট, যেটা হয়তো বাঙালি অ্যাভারেজ হিসেবে খুব একটা খারাপ নয়, কিন্তু তথাকথিতভাবে আমরা যাদেরকে ইন্ডিয়ান হিরো দেখি তারা সবাই 5 ফুট 9-10। এবার আমি যদি প্রথমেই এটা ভাবতাম যে এটা আমার নেগেটিভ পয়েন্ট, তাহলে হয়তো আমি করতে পারতাম না। তো স্টেজে অভিনয় করা শিখেছি বলে ওইটা আমার কখনো মনে হয়নি। হ্যাঁ ডেফিনেটলি মনে হয়েছে যে আমাকে একটা রকমের নিজেকে একটা ঠিক রাখতে হবে, একটা প্রপার খাওয়া দাওয়া করতে হবে, একটা এক্সারসাইজ করতে হবে, তো সেইটা চেষ্টা করে যতটা, কিন্তু আমি লম্বা বেঁটে কালো সেইটা শুধুমাত্র ভাবলে অনেক সময় আমাদের অভিনয়ের প্রভাব পড়ে। আমি প্রথমে যেটা বললাম যে তুমি যখনই মঞ্চে হোক বা টেলিভিশনের পর্দায় যে কোনো চরিত্রের মাধ্যমে মানুষের মনে গেঁথে যাও, এবং শ্রীময়ী হচ্ছে তার একটা সব থেকে বড় উদাহরণ, যে ওরকম একটা ছেলে, ওরকম ডিঙ্কা সবাই চায় যে মায়ের সাপোর্টে একটু কথা বলবে। তারপরও আমরা যখন তোমাকে নান্দিগারের মাধ্যমে পেয়েছি, দুর্ধর্ষ পারফর্মার তুমি, সামনের দর্শক একেবারে হাততালি দিয়ে ভরিয়ে দিচ্ছে পারফর্ম দেখার পর। তুমি বলো যে নান্দিগারের জন্ম কিভাবে হলো এবং তুমি অভিনয়টা জীবনে
নিজেকে যখন ভাবলে যে আমার এই হাইট, আমি এই কালো সাদা নিয়ে ভাববো না, আমার তথাকথিত নায়কের সেই চরিত্র নিয়ে ভাববো না, তারপরেও অভিনয় করব, এই দুটোকে তুমি কি করে নিজের মধ্যে তৈরি করলে? প্রথমে তো এত কথা বুঝতে পারিনি, মানে প্রথমে আমার শিল্প সবসময়ই ভালো লাগতো। আমার মা কলা ভবনের ছাত্রী। আচ্ছা, তো বাড়িতে একটা, তাহলে খুব ভালো ছবিও আঁকেন নিশ্চয়ই? হ্যাঁ, মা খুব ভালো ছবি আঁকেন। মা মেনলি বাটিক বান্ধনির কাজ করেন। মা একটা বুটিকও আছে উত্তরপাড়ায়, আমার বাড়ি যেখানে, সুচন্দ্রাপন সেটার নাম। আচ্ছা। তো ছোটবেলা থেকে বাড়িতে একটা কালচারাল পরিবেশ ছিল, মানে রবীন্দ্রসঙ্গীতের চল ছিল। মা আমাদেরকে গোয়াজুলাইকে পাঠাতেন বিভিন্ন রকম মেকআপ সাজিয়ে টাজিয়ে। তো আমরা কখনোই খুব একটা কিছু করতে পারিনি, আমি আর আমার বোন। আমরা লাজুক ছিলাম ছোটবেলায়। তো সেটা করতে করতে যেটা হলো, একটা সময় পর মনে হলো যে পড়াশোনা ছাড়া শুধুমাত্র চাকরিটা আমি করে কি করবো আমি ঠিক জানি না, মানে আমি মোটিভেশন খুঁজে পেলাম না জীবনের ফার্স্ট মানে কলেজ পাশ করার পর, যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই। কারণ আমার বন্ধু বান্ধব তখন অলরেডি সবাই চাকরি বাকরি ঢুকে গেছে আর কি। তখন মাথায় ভূত চাপলো যে আমি অভিনয় করতে চাই, কারণ তার আগে আমি সিনেমার পোকা ছিলাম, প্রচণ্ড সিনেমা দেখতাম। এবং মূলত আমার মামা আমাকে 5-এ তখনই প্রথম 92-93 সাল নাগাদ ওই সমস্ত চ্যানেলগুলো ইন্ডিয়াতে ঢোকে, স্টার মুভি, স্টার প্লাস, তার আগে অব্দি তো ছিল না। তো ওইগুলো দেখতে আরম্ভ করলাম। দেখে আমার সিনেমার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি, প্রথম হলিউডের সব সিনেমার ডায়লগ বুঝতে না পারলেও তোমার একটা যে কোনো জিনিস তুমি প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে যাও। মানে আমি বুঝে গেলাম। বাংলা মিডিয়াম স্কুলেও তো ধরো স্পোকেন ইংলিশটা ভালো না হলেও আমাদের তো মানে রাইটিংটা ভালো হয় আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো ওই কমিউনিকেশনটা হতে আরম্ভ করলো, মানে সাবটাইটেল ছাড়াই আমি বুঝে যেতাম যে কি বলার চেষ্টা করছে, নতুন শব্দ জানলাম। এই করতে করতে সিনেমার প্রতি ভালোবাসা হয়। এবং তারপর যখন অভিনয় ভাবলাম করব, তখন আমার মা বাবা আমাকে বললেন যে তুমি তাহলে থিয়েটারে দেখো গিয়ে, মানে কি হয় থিয়েটারে তুমি না দেখলে বুঝতে পারবে না। বাড়ি থেকে তো কেউ অভিনয় ছিলেন না? কেউ ছিলেন না, বাড়ি থেকে আমাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমার বাবা মা সবসময়তেই চেয়েছে যে আমি যেটা করতে চাই সেটার জন্য আমাকে একটা সুযোগ দেওয়ার। তারপর আমি পারলাম কি পারলাম না, বাবা মা যেন বলেছিল তোমাকে আমি 1-2 বছর সময় দিতে পারি, তারপর যদি তুমি অভিনয়ে। সেটা কি কলেজের প্রথম দিক থেকেই বলেছিল? না, কলেজ পাস মানে কলেজ 3rd ইয়ার শেষ হওয়ার আগে থেকে আমার যে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, কারণ আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম। কলেজে গিয়ে আমার রেজাল্ট অনেকটা খারাপ হয় ইকোনমিক্স অনার্সে। তো তখন বাবা বুঝতে পারেন যে ও ঠিক মন দিয়ে পড়াশোনা করছে না। এবং যেটা হয় কলেজ লাইফে, ধরো অনেক কিছু বাইরের পৃথিবীর সাথে তোমার একটা রেবেল হয় যে আমি বিদ্রোহ করব, আমি তথাকথিত নিয়মে চলবো না, যেটা আমারও হয়েছিল। তার মধ্যে অনেক কিছু আছে, তো সেই কথা এখন ডিটেলে যাচ্ছি না। যাই হোক, যেটা হলো সেটা হচ্ছে যে আমি কলেজের পর ঠিক করলাম যে আমি অভিনয় করতে চাই। তখন কলকাতার কয়েকটি ইনস্টিটিউটে আমি গেছিলাম, তথাকথিতভাবে যারা দাবি করেন যে তারা অভিনয় শেখাতে চান। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে তারা বাহ্যিক বিষয়ে কথা বলছে, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, যেটা আমি চাইনি। যে তারা তুমি কিরকম দেখতে, কিভাবে তুমি দাঁড়াবে, তোমার চুল প্রোডাক্ট তুমি কি লাগাবে। আর যেটা হয় বয়স সন্ধিতে আমরা সবাই তো নিজেদের বেস্ট ফর্মে থাকি না। এখনকার বাচ্চারা অনেক বেশি কনসিয়াস, তারা হয়তো ছোটো থেকে ওয়ার্কআউট করে। আমি তখন প্রচণ্ড স্কিনি, মানে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এখন যেটা মনে হয় যে বাবা, এখন সবাই ধরো গত 5-6 বছরে কিন্তু সবাই মানুষ, প্রত্যেকটি মানুষ শহরের বিশেষ করে নিজের যত্ন নিতে শিখেছেন গত 10 বছরে। 15-16 বছর আগেও কিন্তু সেই যত্নটা মধ্যবিত্ত পরিবারে ছিল না, যে প্রতিদিন একটা মেকআপ। আমি ভালো বলছি সেটাকে, এখন যে মানুষ করেন সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু নিজেকে একটা যত্ন করতে হবে, একটা প্রপার খাবার খেতে হবে, সকালবেলা এক্সারসাইজ করতে যেতে হবে। ফলে আমারও সেরকম ভাবে ছিল না আর কি। তো আমি দেখলাম যে বাহ্যিকভাবে আমার তুলনায়, মানে আমি কোনো ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করলে আমার লিমিটেশন হয়ে যাচ্ছে। মানে আমাকে এক ধরনের চরিত্রই লোকে দিতে পারে, আমি তো সেটা চাইছি না। আমি চাইছি যে মনটা আমি কি করে তৈরি করবো, আমায় তুমি দেবে না হয়তো, কিন্তু আমি চাই যে আমার বাবার সাথে আমার প্রচন্ড ঝগড়া হলে আমি চিৎকার করে হয়তো ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাবার সাথে খারাপ কথা বলছি, ওই ইমোশনটা ধরতে। আপনি আমায় পাট্টা দেবেন না, কিন্তু আমি তো চেষ্টা করবো, আমি তো প্র্যাকটিস করতে চাই। এই করতে করতে পুরোনো একটা অ্যাসোসিয়েশন ছিল, মানে নান্দিকারের এখন যেখানে ওয়ার্কশপ হয়, ফেডারেশন হল সোসাইটি, যেটার কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম, সেখানকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি আমার মায়ের কাকা হন। তার ঠিক ওপরে নান্দিকারের রিহার্সালটা হতো। তো মা একদিন বললেন যে তুই ফেডারেশন হলে নান্দিকার একটা 6 মাসের ওয়ার্কশপ হচ্ছে, অ্যাড দিয়েছে, তুই যা। তো সেদিনকে গেলাম, এবং যাওয়ার পর যেটা হয়, থিয়েটারের তো একটা অদ্ভুত মানে মায়া, যদি তুমি ভালোবেসে ফেলো ওইটা তো আছে, এবং একটা ইনস্ট্যান্ট একটা কানেকশন তৈরি হয়। তো সেইটা আমার সেদিনকে যাওয়ার পর কানেকশন তৈরি হলো। 6 মাস ধরে আমি ওয়ার্কশপটা করলাম, এবং আমি জীবনে প্রথমবার অনেক দিন বাদে ওই ওয়ার্কশপের একটা ক্লাসও কামাই করিনি, এবং আমি প্রতিদিন 10 মিনিট আগে পৌঁছে যেতাম।
যেটা হয়েছিল যে কলেজ লাইফে আমার ডিসিপ্লিনটা ঘেঁটে গেছিলো। স্কুলে আমরা প্রচণ্ড ডিসিপ্লিন থাকি, 12 অবধি আমি একটা ভালো স্কুলে পড়েছি। কলেজে গিয়ে আমার একটুখানি কলকাতা শহরে ঘোরা, বন্ধুবান্ধবের সাথে মেশা, এইসব করে ডিসিপ্লিনটা ঘেঁটে গেছিলো। কারণ কিন্তু তুমি তো বরাবরই পাড়া কালচারে বড় হয়েছো, কারণ হলেও আমি একটু ডিট্যাচড ছিলাম, মানে আমার পাড়ায় খুব একটা বন্ধু ছিল না। ছোট থেকে আমি ভাবতাম যে আমি অ্যালপাচিনো, রবার্ট ডিনিরো, তাই দিয়ে শুরু না শুরু মানে সিনেমা দেখে আমি কোথাও গিয়ে ওগুলোর সাথে আইডেন্টিফাই করতাম। কেন করতাম জানি না, কিন্তু আমার মনে হতো যে মানে এটা আমি উত্তরপাড়া সম্পর্কে খারাপ বলছি না, কিন্তু উত্তরপাড়া বা এই ধরনের মফস্বলের শহরে একটা সুবিধা অসুবিধা দুটোই হলো যে অনেক সময় ওইটার মধ্যে মানুষ আরাম পেয়ে যান। বুঝতে পেরেছো তো? মানে ধরো একটা আমার চেনা গণ্ডিটা আমার কখনোই মনে হয়নি যে আমি এটার বাইরে যেতে চেয়েছি। সবসময় আমার মনে হচ্ছে যে আমি বড় কোথাও, মানে বড় পৃথিবীটাকে দেখতে চাই, যেখানে প্রচন্ড প্রেশার, যেখানে ঝাড় মার সবকিছু হচ্ছে। মানে আমি কমফর্টটা অতটা চাইনি ছোট থেকেই কখনো। তো সেই জায়গা থেকে আমার প্রথমবার আমি যখন ক্লাসে যেতে আরম্ভ করলাম, আমার মনে হলো যে না, এইটা আমি একটা জায়গা খুঁজে পেয়েছি, এইটাকে আমি ছাড়বো না। এই করতে করতে 6 মাসের ওয়ার্কশপ হলো। তখন পার্থপ্রতিম দেব, নান্দিকার ডিরেক্টর, প্লে রাইটার, তিনি আমাকে বললেন যে আমরা একটা নাটক তৈরি করছি। আমাদের 6 মাসের শেষে ধরো যেটা হয়, অনেক স্টুডেন্ট হলো, 50 জন আমরা জয়েন করেছিলাম, আমাদের 15 জন থেকে গেল, কারণ কঠিন প্রসেস। তো সেটার কোরাসে তোমাকে একটা রনপা তুলতে হবে। তো আমি সেই একদিনের মধ্যে রনপা তুলে, কারণ তখন আমার ডু অর ডাই সিচুয়েশন, মানে আমি একটা সুযোগ পেয়েছি, আমি এটাকে কিছুতেই ছাড়বো না। এই করতে করতে আমি নান্দিকারে প্রথম ঢুকি, এবং যেখান থেকে এই প্রশ্নটা এলো সেখানে আমি সত্যি ধরো দেখেছি স্যারকে, সোহিনীকে, সাথীদিকে, পার্থদাকে, সুমন্তদাকে, দেবশঙ্কর দাকে, যে প্রত্যেকটা মুহূর্ত 100 বার করে করছেন, মাটিতে পড়ছেন, উঠে দাঁড়াচ্ছেন। এবং ওই সময় কিন্তু কার কত বয়স, কে কতগুলো নাটকে অভিনয় করেছে, বা কে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এইগুলো ম্যাটার করছে না। সেই জন্য হাম্বল থাকা এবং সত্যি সৎভাবে অ্যাপ্রোচ করাটা আমি অ্যাডাপ্ট করেছি অনেকটাই এই পুরো প্রসেসটার মধ্যে যেতে যেতে। নান্দিকারে আসার আগেও যখন আমরা কলেজ নিয়ে আলোচনা করছিলাম, তখন বললে যে আমি একটু ঘেটে গেছিলাম, একটু বিপ্লবী হতে চেয়েছিলাম। এটা মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টই চায় যে ওই নিয়মটা ভঙ্গ করে নিজের জীবনটাকে অন্যরকম এক্সপ্লোর করতে। সেই ক্ষেত্রে আমরা শুনেছি এবং আমরা জানি যে একটা সময় তোমার একটা চূড়ান্ত খারাপ সময় যাচ্ছিল, যে সময় থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসাটা মনে হয় 100-র মধ্যে 90 জনই পারে না। ওই যে একটা সময় যেখানে তুমি একেবারে পড়াশোনা থেকে ডিটাচ, এবং একটা নেশার জীবন লাইফে ঢুকে গেছে, তারপরে একটা বিপ্লব ঢুকে গেছে, সেইগুলো কেন হচ্ছিল? সেগুলো কি কোনো বিদেশি ইনফ্লুয়েন্স থেকে ওই চিত্রগুলো কি লাইফে ইনভলভ করেছিল? দুটোই আছে। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যেটা এখনো মনে হয়, আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে এখন হয়তো কিছু ইন্টারন্যাশনাল স্কুল করেছে, তারা তোমাকে ছোটবেলা থেকে অনেকগুলো সাবজেক্টে ইন্ট্রোডাকশন করে দিচ্ছে যে তুমি এগুলো নিয়েও পড়াশোনা করতে পারো, বা ক্লাস 8 থেকে ইউ ক্যান চেঞ্জ ইউর সাবজেক্টস। কিন্তু আমিও যখন, মানে আমার 88-তে জন্ম, আমিও যখন বড় হয়েছি তখনও সায়েন্স ছাড়া খুব একটা কিছু, মানে সায়েন্স তুমি পড়ছো না মানে তুমি সেরকম মাপের স্টুডেন্ট তুমি নয়, এই জাজমেন্টটা কিন্তু ছিল। এবং যেই জাজমেন্টটা আমাকে সারা জীবনই একটুখানি অসুবিধায় ফেলেছে, কারণ আমার মনে হয়েছে যে কোনো কিছুর প্রতি, মানে তুমি তখনই কোনো কিছুতে ফ্লারিশ করতে পারো যদি তোমার জেনুইনলি জিনিসটার প্রতি ভালোবাসা থাকে। একদম। আর আমার জেনুইনলি, মানে আমি অনেক ক্লাস 12 অবধি অনেক সময় যেটা হয়, ধরো ছোটবেলা একটা প্র্যাকটিস করতে করতে একটা বাচ্চা হয়তো সাঁতার খুব ভালো কাটছে, কিন্তু সে সত্যিই জীবনে পরবর্তীকালে প্রফেশনাল লাইফে সাঁতারু হতে চায় নাকি, সেটা কিন্তু সে 16-17 বছর বয়স থেকে বুঝতে পারে। বা সে সত্যিই একজন ফিজিক্স অনার্স পাশ করে দুর্দান্ত পাবে নাকি। এবার আমি যখন আমার বোঝার জায়গায় আসি মাধ্যমিক এইচএস পাশ করার পর, তখন আমি বুঝতে পারি যে আমি এটাতে অতটা ঠিক ট্রিগার্ড হচ্ছি না। মানে আমি ফিজিক্সের ম্যাথটা সলভ করে, প্রবলেমটা সলভ করে আমার কোনো উত্তেজনা হচ্ছে না, আমার ভালোও লাগছে না বইটা খুলে করতে। এবং সেটা যে পুরোপুরি আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না সেটার জন্য নয়, মানে আমি সত্যি আমার ইন্টারেস্টটা নেই এটার প্রতি। এখন সেইটা বাড়িতে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট, কারণ সত্যি আমার বাবা যেহেতু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের স্টুডেন্ট ছিলেন এবং উনি খুব ভালো ছাত্র ছিলেন, এবং উনি ওইভাবেই একটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছেন, ফলে বাবারও কোনো দোষ নেই। বাবাও যে প্যাটার্নে নিজে সাকসেস পেয়েছেন সেটাকে মনে করেন যে এটা ছাড়া তুমি কি করবে, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের বাড়িতে সবাই পড়াশোনা করেছে, তো তুমি পড়াশোনা ছাড়া করবেটা কি। অদ্ভুতভাবে এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। আমি যে ধরো অভিনয়ই করতে চাই, এইটাও কিন্তু আমি জানতাম না।
ফলে ওই যে ফেজটা যেখানে আমি নিজে জানি না আমি কি করতে চাই, কিন্তু এইটা করতে চাই না আমি জানি, এইটা আমার কাছে খুব একটা অদ্ভুত একটা ভোলাটাইল সময় ছিল। যেই সময়টায় আমি প্রচণ্ড গান শুনতাম, বিদেশে রক ব্যান্ড শুনতাম, এবং যেহেতু প্রচণ্ড সিনেমা দেখতাম, এবং অবভিয়াসলি ওই সময় আমার বিভিন্ন কলেজে বিভিন্ন বন্ধু বান্ধবরা, কারোর কোনো দোষ নেই, ওইটা একটা এসকেপ ছিল নেশা করাটা। ওই সময়টায় আধ ঘন্টা 1 ঘন্টা দিনে সারাদিনে নেশাটা করার পর মনে হতো যে এই সময়টা আমি ফ্রি, আমি মুক্ত, আমায় পৃথিবীর কোনো ইমোশন টাচ করতে পারবে না, না আচ্ছা, পেন। ওটা কি যারা যারা নেশা করে তাদের কি সবার এই জিনিসটা মনে হয় যতক্ষণ নেশা করছে সেই সময়টা একেবারে জীবনে কোনো ভ্যারিয়েশন নেই, কোনো তথাকথিত কোনো কারণ থাকতে পারে না বলে দেখো, মনে হয়? পরবর্তীকালে সায়েন্টিফিকভাবে যখন বুঝেছি তখন হচ্ছে নার্ভ শীতল করে, যে কোনো নেশা তো আমাদের নার্ভ। এবার ধরো তুমি কোনো কিছু নিয়ে প্রচণ্ড টেনশন করছো, যে মুহূর্তে তুমি একটা কোনো নার্ভকে তোমার আরাম দেবে এবং কিছু তুমি একটা সাবস্টেন্স খেলে কিছুক্ষণের জন্য তোমার তো একটু আরাম হচ্ছেই, এবার সেই আরামটা কিন্তু কখনোই লং টার্মে হয় না। মানে এই যে ধরো স্টেরয়েড, যে লোকে ওয়ার্কআউটের কথা বিভিন্ন বলে, স্টেরয়েড প্রথমে তোমার যে কাজটা করছে, তুমি 1 মাস 2 মাস নেওয়ার পরে কিন্তু সেই স্টেরয়েড তোমার আর কাজ করবে না। ফলে ড্রাগসের ক্ষেত্রে বা নেশার ক্ষেত্রে, সাবস্টেন্সের ক্ষেত্রেও প্রথম তোমার হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা খুব নিজেকে আরাম লাগছে, পরে সেটা হয়ে যাবে হয়তো 20 মিনিট, তারপরে 15 মিনিট, তারপর তোমাকে অ্যামাউন্টটা বাড়াতে হবে। ফলে এইটা কোনো এসকেপ ডেফিনেটলি নয়, কিন্তু তখন মনে হয়, আর যেহেতু শরীরটা ধরো তখন ইয়াং শরীর, এবং ও প্রথম বাইরে থেকে জিনিসটা পাচ্ছে, ও খুব ইজিলি রিয়্যাক্ট করছে, এবং ছোটবেলায় তো আমাদের কনজামশন ক্ষমতা অনেক বেশি থাকে, তখন মনে হয় আমি তো অনেক কিছু করতে পারছি, এত কিছু নেশা করছি তাও কিছু হচ্ছে না, আমি বিশাল শক্তিশালী। কিন্তু আসলে যে ওটা শক্তির মানে মাপকাঠি নয়, সেটা বড় হয়ে পরবর্তীকালে বুঝতে পেরেছি। এবং মানে নেশার কথাটা আমি আরও অনেক সময় বলতাম না, কিন্তু পরবর্তীকালে ঠিক করেছি, তার কারণ আমার মনে হয় যে নেশা থেকে বেরিয়ে আসাটা ইজ মোর সবথেকে বড় ডিফিকাল্ট। একটা পরীক্ষা। হ্যাঁ, যার কারণ মানে আমরা অনেক সময়তেই ধরো আমাদের ক্লজেটে অনেক কিছু রেখে দিই যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু আবার অনেক সময় সেগুলো নিয়ে কথা বলা উচিত, তার কারণ এই প্রবলেমটা রিয়েল। ঠিক, সবার হয় এই জিনিসটা। এই নেশার প্রবলেমটা কিন্তু আজকাল যদি ইন্টারনেটে তোমরা কেউ সার্চ করো, দেখবে হরিয়ানা, পাঞ্জাব কিন্তু ভয়ানক অবস্থা। এই শুধু হরিয়ানা পাঞ্জাব কেন, কলকাতার অবস্থাও তো একই। হ্যাঁ, হ্যাঁ, একজন ভ্লগ করেন, আমি কালকেই দেখছিলাম, উনি ওই শিয়ালদা চত্বরে ঘুরছেন এবং দেখছেন ওপেনলি রাস্তায় সবাই ড্রাগস করছে, নিচু শ্রেণীর অনেকেই মানুষেরা। এবার ব্যাপারটা হচ্ছে এটা এমন একটা সমস্যা যে এটা সমস্যাটাকে আমরা খুব একটা এড়িয়ে যাই আর কি, কিন্তু বিষয়টা যাদের বাড়িতে হয় তারা কিন্তু এটা ফিল করেন, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই জন্য একটা সময় আমি ঠিক করেছি যে ঠিক আছে, আমি আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি একটি ইন্টারভিউ, নিবেদিতাদের একটি ইন্টারভিউ থেকে আমি অনেক দিন প্রথমবার ইনফ্যাক্ট আমি আমার সাবস্টেন্স অ্যাবিউসের কথা বলি, আজকে তুমি জিজ্ঞাসা করলে। তো ওই একটা সময়ের পর 2-3 বছর বাদে আমি বুঝতে পারি যে আমার আর কিছু হচ্ছে না, মানে যে কারণে আমি নেশা এটা করেছিলাম। কত বছর ধরে করেছিলে? 2.5 বছর টানা, 2.5 বছর টানা আমি একটা ভয়ানক সাবস্টেন্স, মানে সব রকম। তখন জীবন থেকে পড়াশোনাটা একেবারে অনেক দূরে চলে গেছে। অনেক দূরে ছিল, সেই জন্যই ধরো ফার্স্ট ইয়ারে মোটামুটি ভালো রেজাল্ট করেছিলাম, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একদমই মানে প্রায় ওই অনার্স কেটে যাবে এরকম একটা অবস্থা হয়। আর ইকোস্ট্যাট ম্যাথ খুবই কঠিন সাবজেক্ট আর কি, আর ইকোনমিক্স আমার গ্র্যাজুয়েশনে ছিল না, পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফলে ওটা এলিয়েন সাবজেক্ট ছিল, এবং স্ট্যাটিস্টিক্সও তাই। ফলে পুরোটাই আমার কাছে ওটা একটা ভয়ঙ্কর একটা পাহাড়ের মতো জিনিস হয়ে দাঁড়ায়, যেটা আমি ডিল করতে পারছি না। ফলে আমি ইনিশিয়ালি শুরু করি আনন্দে, কিন্তু পরে আমি সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য ওই সাবস্টেন্সটা প্রতিদিন ওটার মধ্যে থাকতাম, যাতে আমাকে রিয়েলিটি থেকে আমি দূরে থাকি। এবার যখন আমি বন্ধ করলাম, তখন আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে আছি, পাশের গাছগুলো যখন আমি নেশা করেছিলাম তখন এই সাইজে ছিল, এখন একটা জঙ্গল হয়ে গেছে, আমি একা, অনেকটা পিছিয়ে। হ্যাঁ, এবং অনেকটা অন্ধকারের মধ্যে চলে গেছি। বাড়ি থেকে কোনো রকম কোনো প্রেশার আসতো না, বা বাড়ি থেকে বুঝতে না, পারিনি? প্রথমে আমি যেহেতু খুবই ভদ্র ক্লিন ছেলে ছিলাম, এবং আমি খুব ভদ্র মানে খুবই বাবা মার বাধ্য ছেলে। বাধ্য, মানে আমি বাধ্য শব্দটার মধ্যে একটা বিষয় আছে, যা বলছে করছে, আমি যা করেছি আমি বাড়িতে বলেছি আচ্ছা, ছোটবেলা থেকে। ফলে বাবা মা এটা বিশ্বাস করেছিলেন যে যদিও কোনো অন্যায় করে, মানে আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকেও ধরো আমার বাড়িতেই নিয়ে এসেছি, আমার বাবা মা এই বিষয়ে খুবই ওপেন ছিলেন। বা আমি প্রথম হয়তো কখনো যখন সিগারেট খেয়েছি বাড়িতে, বাবাকে বলেছি বাবা আমি একটা সিগারেট, কারণ বাবা ছোটবেলায় সিগারেট খেতেন, তারপর ছেড়ে দিয়েছিলেন, ফিল্টার উইলস খেতেন। তো আমি সবসময় স্বীকার করেছি বাড়িতে এসে যে আমি ফার্স্ট ইয়ারে প্রথমবার স্মোক করেছি, বা আমি এই কাজটা করেছি, বা স্কুল থেকে পালিয়ে সিনেমা দেখতে গেছি। তো বাবা মা প্রথমে বুঝতে পারেননি, আর আমি যে নেশাটা করতাম সেই নেশাটার কোনো গন্ধ ছিল না।
তার ফলে ওরা বুঝতে পারে মানে ড্রাগের নেশা। হ্যাঁ, একটি ড্রাগের নেশা, হেরোইন বা ব্রাউন সুগার যেটাকে বলে, তার কোনো গন্ধ হয় না। তার ফলে প্রথমে ওরা বুঝতে পারেননি যে আমি কি করছি আর কি। এবং একটা সময়ের পর যখন দেখলেন যে আমার ব্যবহারের একটা আমূল পরিবর্তন হচ্ছে, আমি কি চেঞ্জেস হয় যারা মানে কন্টিনিউ এটা করলে? প্রথমত তো টাকার একটা অসুবিধা হয়, টাকা চুরি একটা প্রবলেম হয় আর কি। মানে অবভিয়াসলি তুমি তো প্রতিদিন ওই টাকাটা জোগাড় করতে হবে তোমাকে, তখন তোমার চুরি করতে তুমি বাধ্য হও বাড়ি থেকে। তুমি বাড়ি থেকে হাত খরচা পেতে সেই সময় কলেজে? হ্যাঁ, একটা যাতায়াতের টাকা পেতাম। বা দেখো, বাড়ি তো আর আমার বাড়ি তো আর এরকম নয় যে গলায় কলার পরিয়ে রাখবে। কখনো বললাম আমাদের আজকে একটা বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে যাবো, তার জন্য একটা 500 টাকা হয়তো দিল। এবার সেইটা অবধিও ঠিক ছিল, কিন্তু যখন বাবা দেখতে আরম্ভ করলো যে রোজই কিছু একটা মিথ্যে কথা বলছি, তখন তাদের একটা সন্দেহ হয়। কি বলতে যখন এরকম হতো বা কিভাবে? মানে আমার কোনো মানে এখন আমি বলতে পারবো না, মানে র্যান্ডম বলতাম। এটা কি সবার ক্ষেত্রে হয় যখন কোনো কিছু থেকে নিজেকে লুকাচ্ছে, র্যান্ডম একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়ে একটা মিথ্যে কথা বলে এসকেপ করে দিয়ে? আসলে ওই সময়টা মানুষ এক্স্যাক্টলি কি করে এইটা না, তুমি মানে যদি কেউ বাইরে থেকে ভিডিও করে তাহলে তুমি বুঝতে পারবে। ইটস এ জম্বি স্টেট, বুঝতে পেরেছো তো? তখন মানুষের ব্রেন ফাংশনটা কাজ করে না। তখন মানুষের একটাই, মানে যে লোকটা নেশা করে বিশেষ করে ড্রাগসে, তখন তার মাথায় একটাই জিনিস থাকে যে আজকের নেশাটা হয়েছে, কালকের নেশাটা আমি কখন করতে পারবো। তার জন্য মানে যেই তোমার নেশাটা আজকের হয়ে গেল, তখন থেকে তোমার মাইন্ডটা ফাংশন করছে যে কালকে নেশার জন্য আমার টাকাটা জোগাড় করতে হবে। মানে জীবনে তখন একটাই লক্ষ্য যে আমার পার ডে একটা অ্যামাউন্টের নেশা করতে হবে যাতে আমি শরীরটাকে, এবং তখন কিন্তু তুমি নেশা করছো না এই কারণে যে তুমি হাই হতে পারো, তুমি নর্মাল থাকার জন্য নেশা করছো। যখন তুমি নেশা করছো না তখন তুমি অ্যাবনর্মাল স্টেটে পড়ে যাচ্ছ, পেট খারাপ হয়ে যাচ্ছে, তোমার শরীর ঝিমিয়ে গেছে, নাক থেকে জল পড়ছে, গা গুলোচ্ছে। যেই তুমি নেশা করে তুমি নর্মাল হলে, এই যে আমি কথা বলছি, এই নর্মাল সিনটার জন্য তখন মানুষ ড্রাগসের নেশা করে একটা সময় পর যখন হুকড হয়ে যায়। তারপর কি করে বেরোলে সেখান থেকে? সেটা খুব ইন্টারেস্টিং। ওই আবার আমাকে হলিউডই সাহায্য করলো আর কি। আমার মনে হলো যে আমি যখন তখন কি জীবনে প্রেম ছিল? না, অবভিয়াসলি থাকার কথা নয়। আচ্ছা। যবে থেকে আমি এই নেশাটায় ঢুকেছি, আমার জীবনে সমস্ত ভালো কিছু চলে গেছে আর কি। বাবা মার সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, প্রেমিকা, স্বাভাবিক। মানে আমি এখন নিজেকে যদি ওই স্টেটে দেখি, আমি তো ওই লোকটার সাথে গিয়ে কথাও বলবো না। আমি নেহাত নিজে ওটা সিচুয়েশনটার মধ্যে দিয়ে গেছি বলে হয়তো আমি বাইরে থেকে বিচার করতে পারবো, কিন্তু একটা অন্য, কমপ্লিটলি একটা অন্য মানুষ, যে মানুষটা প্রচণ্ড ভায়োলেন্ট, প্রচণ্ড এগ্রেসিভ, প্রচণ্ড স্বার্থপর। আমার মনে আছে তখন আমাদের বাড়িতে একটা প্রবলেম হয়েছিল, আমার ঠাম্মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, ওই সোডিয়াম পটাশিয়ামের ইয়ে হয়েছিল বলে। বেলভিউতে ঠাম্মা ছিল, তো বাবা একদিন অফিস থেকে যেতে পারেনি। তো বাবা বলেছিল তুই যাস। তাই না, হ্যাঁ যাবো, টাকা লাগবে তো। তো আমি ওই টাকাটা নিয়ে নেশা করতে গেছিলাম, আমি ঠাম্মাকে দেখতে যাইনি। বাবা অবভিয়াসলি পরে জানতে পেরেছিল। আমি কিন্তু আমার ঠাম্মাকে খুবই ভালোবাসতাম, এবং নর্মাল অবস্থায় থাকলে কিন্তু আমি সেটা করতাম না। কিন্তু আমার কাছে তখন একটাই, তোমায় যেটা বললাম, আমি ওই যে 100 টাকা 200 টাকা পেয়েছি, ওইটাকে আমাকে ওই জিনিসটা নিতে হবে। তো ছাড়ার কথা যেটা বলছিলাম, ওই তখন ওই সময়টা একটা সময় আমার মনে হলো যে আমার আর কিছু হচ্ছে না, এবং আমি যে সিচুয়েশনে চলে গেছি, আমার একবার দুবার এরকম হয়েছে যে আমি সেন্সলেস হয়ে গেছি। আমার কয়েক সেকেন্ডের জন্য হয়তো পালসও পাওয়া যায়নি। রাস্তার লোকেরা আমাকে ফোন টোন দেখে ইয়ে করেছে। আমি দেখলাম যে না, মানে এরপর যদি আমি করি তাহলে আমি হয়তো বাঁচবই না। আর এই বিষয়গুলো কি উত্তরপাড়ার আশেপাশেই হতো না, র্যান্ডম কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হয়েছে। আচ্ছা। 4-5 বার হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। কারণ আমি তখন হয়তো জিনিসটা কিনতে যাচ্ছি, রাস্তায় হয়ে গেছে। তো তখন আমি বাড়িতে এসে বাবাকে একদিন বললাম। তার আগে সবটাই সবাই জানতেন, কিন্তু আমার বাবা মা যেহেতু সত্যি আমাকে সারা জীবন ভালোবেসে প্রোটেক্ট করেছেন, বোন, পরিবার, ওরা ঠিক বুঝতে পারতেন না যে কি করে ডিল করব সিচুয়েশনটার সাথে। ভালোবেসে মারধর করে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মানে এগুলো চলেছে বাড়িতে, মারধর বলো, চিৎকার মারধর মানে আমাকে যে ফিজিক্যালি মারধরের থেকেও মানে সিচুয়েশন, একটা এগ্রেসিভ সিচুয়েশন। বাবা হয়তো আমি এগ্রেসিভ হচ্ছি বলে বাবা এগ্রেসিভ হলো, তাতে কোনো লাভ হলো না, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, চিৎকার চলছে, মানে একটা কেওয়াস হচ্ছে আর কি, এবং কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমার মনে আছে আমি একদিন বাড়িতে এসে বাবাকে বললাম র্যান্ডাম হঠাৎ করে একদিন, যে বাবা আমি অনেক অন্যায় করে ফেলেছি, এখনও আমি নেশার ট্রিপে আছি, তাই আমি তোমায় কথাটা বলছি। নেশার ট্রিপটা চলে গেলে আবার আমি হয়তো অন্য লোক হয়ে যাব, যে আমার ট্রিটমেন্টের প্রয়োজন, আমি এটা এমনি এমনি তো হবে না, তুমি আমাকে কোনো একটা রিহ্যাব সেন্টারে নিয়ে চলো। তো বাবা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন,
তো আমার মনে আছে আমি বাইপাসের কাছে একটা রিহ্যাব সেন্টারে গেছিলাম, গিয়ে দেখালাম ওনাকে, ডাক্তারকে। তো উনি বললেন যে দেখো তোমার এখন জাস্ট তুমি 2.5 বছর ধরে এই নেশাটার মধ্যে আছো, তোমাকে যদি আমি বাড়িতে ছেড়ে দিই তুমি আবার নেশা করবে। মানে এটা আমার এত 2 বছর ধরে পেশেন্ট দেখে আমি 99.9999% তাই হয়, এটার কোনো চান্স নেই। তখন আমি ওনাকে বললাম দেখুন আপনি আমাকে একটা ওষুধ দিন যেটাতে আমি হোল্ড করতে পারি কিছুটা, কারণ পুরো উইথড্রলটা হলে আমি পারবো না, মানে আমি কোলাপস করে যেতে পারি। হঠাৎ করে যদি আমি কাল থেকে বন্ধ করে দিই, 2.5 বছরের একটা অভ্যেস। তখন উনি বললেন যে দেখো ওষুধ দিতে পারি কিন্তু তুমি পারবে না এটা। আমি তখন বললাম ঠিক আছে আপনি আমাকে লিখে দিন, আমি আপনাকে 24 ঘন্টা সময় চাইছি বা 48 ঘন্টা, আপনি প্রেসক্রিপশনে আমি লিখে দিন, আমি সই করে দিচ্ছি। যদি আমি 48 ঘন্টার মধ্যে বাড়িতে কোনো অশান্তি করি বা বেরোনোর চেষ্টা করি, আপনি রিহ্যাব সেন্টারের লোক হয় ওরা বাড়িতে গিয়ে নিয়ে আসে, তো আমি বাবার সামনে সই করে দিচ্ছি, ওরা আমাকে গিয়ে নিয়ে আসবে। তখন কি তুমি নেশায় ছিলে নাকি? তখন আমি নেশাতে আছি, নেশা করেই গেছি, আমি না ভাবছি শুধু, হ্যাঁ, যাতে আমি রিয়েল থাকতে পারি। আচ্ছা, নেশা না করে আমি সেম কথাগুলো বলতেই পারবো না। তবে বলছো তখন তো শরীরটা ধরো নার্ভগুলো বলছে যে ধরো তোমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তুমি মরুভূমিতে একা, তুমি দেখেছো তুমি প্রচন্ড একটা শান্ত ছেলে, লোক, মহিলা, মেয়ে, তুমি দেখছো পাশে একজন লোকের কাছে 2টো জলের বোতল, তুমি 2বার ভদ্রভাবে তাকে চেয়েছো, সে দেয়নি, তুমি মারবে। তখন তোমার জীবন মরণের ব্যাপার, তখন তুমি ভদ্রতা উড়ে গেছে। আমার কাছে তখন ওই নেশাটা হচ্ছে আমার লাইফ অ্যান্ড ডেথ, মানে ওটা করলে আমি বেঁচে থাকবো, নর্মাল হবো, না তুমি নর্মাল হবো না। তো আমি তখন বললাম ঠিক আছে। তখন উনি বললেন দেখো তুমি এখনো তোমার শরীরে এটা আছে, তো তুমি আজকে রাত্রির ওষুধটা খেও না, 24 ঘন্টা, তুমি কালকে লাস্ট কখন নেশা করেছো? আমি বললাম যে আমি আগের দিন রাত্রি 10টার সময়। কিন্তু ঠিক আছে তুমি আজকে 10টার পরে কালকে সকালবেলা 10টার সময় ওষুধটা খাবে, ওই গ্যাপটা তোমায় দিতে হবে, নয়তো ওটা হার্টের উপর হিউজ প্রেশার হয়। ঠিক আছে। তো ওই সেদিনকে এলাম বাড়িতে, আমার মনে আছে এদিনকে রাত্রিবেলা ঘুমানোর আগে বাবাকে বললাম যে বাবা আমাকে একটা এই ঘরে, আমার বাবা যে ঘরে পড়াশোনা করতেন আমিও সেই ঘরেই বড় হয়েছি, মানে ওটাকে আমরা ছোট ঘর বলতাম। ওই ঘরটা আমার খুব প্রিয় ঘর ছিল, ছোটবেলা থেকে আমি একটা ক্লাস 5 থেকে একা নিজের ঘর পেয়েছিলাম। মধ্যবিত্তদের আমি দেখেছি যে এরকম একটা ঘর থাকে যেখানে অনেকটা স্মৃতি, হ্যাঁ, আর একদম, বাবার স্মৃতি, ঠাকুমার স্মৃতি সবার একটা থাকে, এটা আমার জীবনেও আছে একদম। এবং ওই ঘরটাতেই বাবা ধরো কলেজ লাইফ, স্কুল লাইফে পড়াশোনা করেছে, কলেজ লাইফে পড়াশোনা করে চাকরির পড়াশোনা করেছে। তো ওই ঘরে আমার দেওয়ালে প্রচুর পোস্টার্স লাগানো ছিল। তো আমি বললাম যে তুমি শোনো, আমি এখনো তো কালকে ওষুধ আমি খাবো, তুমি আমাকে এই ঘরে রাখবে, দরজা খুলবে না, আমার শুধু সারাদিনে তুমি একটা সিগারেট দিও, এছাড়া আমার কিছু লাগবে না। আর আমি যতই চিৎকার করি না কেন তুমি দরজা খুলবে না আমাকে, আমি যাই বলি না কেন। দিনে 2বার তুমি খাবারটা আমাকে নক করে দিয়ে দিও, প্রথম আমি খেতে পারবো না কিছু, কারণ আমি দেখেছিলাম ওই সময়টা সিনেমা দেখতে দেখতে যে ড্রাগসে সবসময় নিজেকে তোমাকে রিহ্যাবিলিটেট করতে হয়। মানে তুমি যদি নিজেকে পরীক্ষাটা না দাও, ওটা মেডিসিন তোমায় পারে না, কারণ উইলটা হচ্ছে আসল। শারীরিক কষ্টটা তোমার ওষুধ কমিয়ে দেবে, কিন্তু যে মুহূর্তে তুমি সুস্থ হয়ে উঠবে, মন থেকে যদি তুমি পুরোপুরি না বেরোতে পারো, তুমি আবার, কারণ দেখো এটা একটা বাবা আমাকে সারা জীবন বাড়িতে আটকে রাখতে পারবে না, আমি বেরোবই, আর বেরোলে যদি আমার মাথায় থাকে তাহলে আমি নেশা করবই। তো 2 দিন এইভাবে আমার মনে আছে আমি বিছানার মধ্যে ছটপট করলাম, প্রচণ্ড বমি হলো, 2 দিন আমি কিছু খেতে পারিনি। ওটা যেটা হয় উইথড্রল সিমটমে, বমি আর প্রচণ্ড পটি হয়, মানে পুরো জল বেরোতে থাকে শরীর থেকে, টক্সিনসগুলো বেরোয়, শুধু জল খাচ্ছি আর বমি করছি। এরকম করতে করতে দিন 7 আমার জীবনের মানে সবচেয়ে ডার্ক সময়। ওই 7 দিন মানে আমার মনে হচ্ছিল যে ডিপ্রেশন শব্দটার অর্থ তখন বুঝতাম না, কিন্তু প্রচণ্ড একটা মন খারাপ আর একটা শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছিল। কিন্তু ওই 7 দিন আমার জীবনের প্রচণ্ড ইম্পর্টেন্ট 7 দিন, কারণ ওই 7 দিনের জন্যই আমি এখন যে তোমার সামনে বসে আছি, এবং তুমি যে ইন্টারভিউটা শুরু করার আগে একটা কমপ্লিমেন্ট দিলে, বা যেটুকুন মানুষের ভালোবাসা পাই, তুমি ব্যতিক্রম দেখতে গেছিলে, কালকেও ব্যতিক্রমের খুব ভালো শো হয়েছে, পরশুদিন শো ছিল, তো সেইটা বারবার আমাকে যখনই কেউ অ্যাপ্রিসিয়েট করে আমি ভাবি যে ওই 7 দিন ছিল বলে আমি কিন্তু বেঁচে আছি এবং তোমার সাথে কথা বলছি, এবং আমি যেটা করতে চেয়েছিলাম, এবং এই কারণেই কিন্তু ওই 7 দিন পরেও কিন্তু আমার ভেতরের যে সমস্ত ইমোশন, যেখান থেকে আমার অভিনেতা হওয়ার কথা উঠলো, আমার মনে হচ্ছিল আমার ভেতরে প্রচুর কোটি 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 এক্সপিরিয়েন্স, কথা, অনুভূতি, অভিমান জমে আছে, যেগুলোকে আমি ব্যক্ত করতে চাই, সেগুলো আমি অভিনয় দিয়ে করবো। কোথাও গিয়ে কি ওই বিদেশের বা ওই একটা রক মিউজিক, এটা কি নেশার জন্য ইনফ্লুয়েন্স করেছে? এবং এই যে অভিনয়ে আসা বা বিভিন্ন রকমভাবে নিজেকে দেখা, এক্সপ্লোর করা, ওইটা কি কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স করেছে ওই চিত্রটা? হ্যাঁ, ডেফিনেটলি করেছে। মানে আমি তো হার্ড রকের ফ্যান ছিলাম, তো জিম মরিসন 27 বছর বয়সে মারা গেছেন, কার্ট কোবেন মারা গেছেন, জিমি হেনরিক্স মারা গেছেন, এবং
এনারা বেশিরভাগই ড্রাগ ওভারডোজে মারা গেছেন ছোটবেলায়। ঠিক। এটাকে প্রচণ্ড কুল মনে হয়, আর কাট করবেন। আর আমার ছোটবেলা থেকে বড় বড় চুল আমি রেখেছিলাম, গান আমরা ব্যান্ড করেছিলাম, সেখানে ভুলভাল গান আমরা লিখে গান করতাম, ফলে ওটাতে ইলিউশন হয়। মানে আমি বরাবরই ওয়েস্টার্ন কালচারের দ্বারা প্রচণ্ড ইনফ্লুয়েন্সড। আমার বরাবরই মনে হয়েছে যে ওদের ভেতর যে একটা সব কিছু নিয়ে ওপেন কথা বলতে পারে, চিৎকার করতে পারে, সেইটা অনেক সময় উচিত। সেটার দুটো নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। আমি বলবো না যে আমি কারণে করেছি, কিন্তু ওয়ান অফ দ্য রিজনস, আবার ওটাই ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি বেরিয়ে আসতে পেরেছি। কারণ যে পিরিয়ডটায় আমি ওই সময় নেশা ছাড়ার পর বাড়িতে ছিলাম 3 মাস, সেই 3 মাসে আমি গোগ্রাসে সিনেমা দেখেছি, প্রচুর বই পড়েছি এবং প্রচুর অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি পড়েছি, যেখানে প্রচুর বড় বড় অভিনেতা বা পার্সোনালিটিরা তারা বলছেন যে আমরাও কিন্তু বেরিয়ে এসে অন্য জীবন, যেমন রবার্ট ডাউনি জুনিয়রের একটা বই পড়েছিলাম, যে আমি ওটা থেকে ড্রাগ থেকে 2বার রিহ্যাব থেকে বেরিয়ে আসার পর আমি নিজেকে আবিষ্কার করেছি। তো ওইটা আমাকে খুব হেল্প করেছিল যে ওনারা যদি পারেন, মানে আমি যে ওনাদেরকে কপি করে নেশাটা করেছি, তাহলে কপি করে ছাড়তে পারবো না কেন। এবং মনের জোরটা আমার সত্যিই এরা তীব্র মনের জোর ছিল, যেটা এখনো হয় যখন কোনো কিছুতে আমি রিজেক্টেড হই, আমার মনে হয় ঠিক আছে করে নেব। রাগ হয় কি না ওই ব্যাপারটা হয় যে না এটা করতেই হবে, কেন রিজেকশন আসলো, বা সত্যি কি রিজেকশন আসার মতো আমি এখনো রয়েছি? দেখো, রিজেকশনটা আমার মনে হয় মানে ছোট থেকে বড় সমস্ত মানুষের জীবনেই আসে। মানে এটা তো আমরা তো লোভী সবাই, আমরা চাই যে নিজেদের জন্য সবসময় ভালো কিছু। এবার অনেক সময় যেটা হয়, যেটা তোমাকে আমি প্রথমে বলছিলাম, আমরা অনেক সময় নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখি। আমি যখন কোনো পাঠ করছি, প্রথম যখন শুরু করেছিলাম, তখন আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে পাঠটা দেখতাম, পুরো নাটকটার নিরিখে এই পাঠটা কি সেটা অনেক সময় বুঝতে পারতাম না। যত বয়স বেড়েছে, বড় হয়েছি, থিয়েটার সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তখন কিন্তু বুঝতে পেরেছি যে কোনো একটা ঘটনা ঘটার জন্য শুধুমাত্র একটা বা দুটো জিনিস দায়ী নয়, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। সেই ভেরিয়েন্টের 10টা যদি ভেরিয়েন্ট থাকে, 5টা ভেরিয়েন্ট আমার হাতে, 5টা ভেরিয়েন্ট আমার হাতে নয়। তাই এক মুহূর্তের জন্য যদি রাগ হয়, পর মুহূর্তে নিজেকে বুঝিয়ে নিই যে এইটা যে হলো না, হয়তো অন্য বেটার কিছু হবে, বা এটা না হওয়ার পেছনে হয়তো এই কারণগুলো আছে। কারণ এটা না ভাবলে, আমি যদি রাগটা বাড়তে থাকি, সেটা আমাকে কিন্তু পরের কাজটা বা ভালো কাজ করতে কোনোভাবে হেল্প করবে না। মানে আমি এটা ভেবে রাগ করতে পারি যে আমি কেন এই অডিশনটা ভালো দিতে পারলাম না, বা আমি কেন একটা ঝরঝর করে এক কথার একটা শেক্সপিয়ারের ডায়ালগ বলতে পারলাম না ইংরেজিতে, সেটা আমি রাগ করতে পারি। কিন্তু আমি এটা রাগ করতে পারি না যে ওর হয়ে গেল, আমার কেন হলো না। যখন নেশা ছেড়ে জীবনে অভিনয়টাকে একেবারে প্রায়োরিটিতে আনলে, তখন কি একেবারে ডিটাচ হয়ে গেছিলে যে না আমি আর কোনো রকম নেশাতে নেই, আমাকে আর কেউ নিয়ন্ত্রণ করবে না, আমি একেবারে কাজের জন্য ফোকাস করবো? এবং তুমি বলে তথাকথিত যারা ক্যামেরার সামনে অভিনয় করায়, তাদের কাছে তখন থেকে গিয়ে অডিশন শুরু হলো, না তার আগে থেকে শুরু হচ্ছিল সেটা? না, তার আগে থেকে তারপরে অডিশন নয়, তারপরে যেটা হলো, কলকাতার কিছু ইনস্টিটিউট আছে যারা বলে যে তারা, মানে আমি জানি না সিনেমার অ্যাক্টিং কাকে বলে, তারা সিনেমার বা ক্যামেরার অ্যাক্টিং শেখান। আমার কাছে অভিনয় তো অভিনয়, হ্যাঁ ক্যামেরার হয়তো কিছু টেকনিক্যাল ডিজ আছে, কিন্তু মানে অভিনয় সত্তাটার তো মানে মায়ের মৃত্যুতে কান্না তো একটু জোরে হতে পারে থিয়েটারের জন্য, কিন্তু কান্নার অনুভূতিটা তো পৃথিবীতে ইউনিভার্সাল, তো সেইটা তো আলাদা হতে পারে না। তাই যারা তথাকথিতভাবে বলেন, মানে তারা নিশ্চয়ই জানেন বলেই বলেন, আমি জানি না বিষয়টা, তো যারা ওই বলেন যে ক্যামেরার অ্যাক্টিং, সেইখানে আমি গেছিলাম। সেখানে গিয়ে বুঝেছিলাম যে না, অভিনয়ের কথা বলছে না, বাহ্যিক জিনিসের কথা বলছে। মানে গ্লিসারিন দিয়ে কাঁপতে হয় আমি যদি প্রথমেই জেনে যাই, তাহলে তো কোনোদিন কাঁপতেই পারবো না। তো তখন ওই নান্দিকারের যাওয়া এবং ওই পুরো আমার ভেতরের অনুভূতিগুলো ইম্প্রোভাইজেশন হতো, সেখানে আমি এক্সপ্রেস করতাম। যেটা হয়েছিল সেটা হচ্ছে, থিয়েটারের এটাই হয়তো সবচেয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে কমিউনিটি ওয়ার্ক বলে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম আননোন লোকেদের থেকে, যাকে আমি চিনতাম না। ধরো যেটা হয়, তুমি যখনই এরকম একটা নেশার মধ্যে ঢুকে যাও, তখন তো তুমি ডিট্যাচড হয়ে যাও। আমার 2জন বেস্ট ফ্রেন্ড, সম্রাট আর অনিন্দ, সেই সময় আমার পাশে ছিল। এছাড়া বাকি লোকেদের থেকে আমি ডিট্যাচড হয়ে গিয়েছিলাম। নান্দিকারে ঢোকার পরে আবার আমার একটা বিশাল বন্ধুত্ব হলো মানুষের সাথে, যাদেরকে আমি চিনতামই না, তারা কিন্তু আমাকে আপন করে নিলেন। এবং এখন যে ধরো আমরা যারা নান্দিকার, মানে অর্ঘ্য আর অনিন্দিতা আমার প্রায় 15 বছরের বন্ধু। এবার আমি যখন প্রথম নান্দিকারে গেছিলাম, কালচারালি আমি ওর থেকে কমপ্লিটলি আলাদা ছিলাম। আমার সিনেমা দেখা বা আমার নাটক দেখা, ওদের নাটক দেখা অনেক বেশি ছিল, কিন্তু ওরা সেই ফিলিংটা আমাকে দেয়নি, আর আমিও ওকে এই ফিলিংটা দিইনি যে আমি তো সিনেমা দেখেছি। ফলে আমার
অ্যাডাপ্ট করতে পুরো জিনিসটা আমার সুবিধা হয়েছে, কারণ সবাই আমাকে একটা ভালোবাসা দিয়েছিলেন। তারপরে যখন অভিনয় শুরু হলো তখন প্রথম ধারাবাহিক থেকে এখনো অবধি সেই পেছনে সপ্তর্ষিটাকে কি কি বলতে ইচ্ছে করে? কারণ আমি গল্পগুলো বন্দি যখন শুনলাম, ওই যে 2 বছর 2.5 বছরের পিরিয়ডটা এবং সর্বভারতীয় 3 বছরের পিরিয়ডটা থেকে অনেক কিছু পাওয়ার ছিল, অনেক কিছু। এবং মনে হয় এখন যে সপ্তর্ষিকে আমরা ইন্টারভিউ করছি সেইটা সেই পুরোনো ছেলেটা না হলে আজকে এই ছেলেটা হতো না, 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 হতো না, ডেফিনেটলি হতো না। কারণ ওই যে ধরো আমি বলছি যে একজন অভিনেতাকে না, এটা খুব সেদিনকে একজন কোচ বলছিলেন যে প্রচণ্ড আমি ভালো একটা লোক, মানে ভালো মানুষ হওয়া ভালো, আমি কাইন্ড হব, কিন্তু আমি জীবনে কখনো কোনো পাপ করিনি, কখনো কোনো দুষ্টুমি করিনি, এটা হলে একটু ডিফিকাল্ট। কারণ তুমি মানে একজন অভিনেতাকে তো অনেকগুলো চরিত্রে বাঁচতে হয়। সে যদি প্রতিদিন একরকম, ডিসিপ্লিন খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিসিপ্লিন যদি ভেঙে যায়, তাহলে যদি আমি প্রচণ্ড ভেঙে পড়ি তাহলে আবার খুব মুশকিল হয়ে যায়। তো দুটো দিকটাই ব্যালেন্স করতে হয়। আমার ওই সময়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাকে অনেকগুলো মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যেটা হয়তো ব্যক্তি সপ্তর্ষি স্কুল কলেজ বা আমি যে পরিবেশে এখন থাকি সেই পরিবেশে হয়তো কোনোদিন তারা আসবে না, তারা এক্সিস্টই করে না। শিয়ালদার ওই ধরো সাউথে প্ল্যাটফর্মের নিচ দিয়ে যে নোংরা রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু এটা ডকুমেন্টারি হওয়ার মতো রাস্তা। এবার ওই রাস্তাটাতে আমি যখন যেতাম, আমি ভাবি যে ওই রাস্তাটাতে কিন্তু নর্মাল সপ্তর্ষি, এবার আমি যখন ধরো কোনো কিছু যদি, যেরকম আমি একটি পাঠ করেছি ট্রান্সজেন্ডার ভদ্রমহিলার, যে প্রচণ্ড ভায়োলেন্ট, সেক্সুয়ালি ভায়োলেন্ট, এবার তার জন্য কি আমাকে সেক্সুয়ালি ভায়োলেন্ট হতে হবে সেটা নয়, কিন্তু আমাকে ওই ধরনের চরিত্র দেখা বা 2-1বার ইন্টারাকশন হওয়া সেইটা খুব জরুরি আর কি। যে আমি এনাদেরকে দেখেছি কোথায়, একজন ট্রান্সজেন্ডার মানুষের হাঁটা চলা কথা বলা কি করে হয়, বা একজন সত্যি ড্রাগ অ্যাডিক্ট লোক নেশান পাওয়ার জন্য কত, এই যে ধরো তুমি একটু আগে বলছিলে কত দূর অব্দি যেতে পারে, বা বাড়িতে আবার একটা ছেলে যার প্রচণ্ড বাবাকে ভালোবাসে বা মাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, সেটার পেনটাও কীরকম। কারণ ভেতরে তো ভালো সপ্তর্ষিটা আছে, ছোটবেলা সেই কুট্টুসের একটা ছিল না, ডিমান্ড হয়ে যেত, একটা এঞ্জেল হয়ে যেত, তো ওরকমই তো ব্যাপারটা। তো দুটো লোকই আছে, একটা লোক একটা লোককে ডমিনেট করছে, এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন হয়। তুমি ভেবে দেখো, যে কোনো সিচুয়েশনে কিন্তু হয় আমাদের ভেতর দুটো সত্তা কাজ করে। আমি রাত্রিবেলা গিয়ে জানি যে ওই আজকে ওই সময় ওই সত্তাটা বেরিয়ে এসেছিল, তো সেইটা তো নিজেকে ওই কাটাছেনাটা খুব দরকার, যেটা আমাকে কিন্তু আমার এই খারাপ ফেজটা এখন বুঝতে পারি হেল্প করেছে, যে আমার ভেতরে ডিমেন্ডটাকে খুঁজে বার করার, এবং যাকে বলার যে না আমি তোমাকে এখন কন্ট্রোল করছি, কিন্তু আমি জানি তুমি আছো। সপ্তর্ষি, তুমি কি বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড, তুমি কি বরাবরই এরকম সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসো? হ্যাঁ, সেটা আমি তোমায় বললাম, সে ছোটবেলা থেকে সেটাই বলেছি বলেই বাড়িতে সবাই বিশ্বাস করতে পারেনি যে আমি এটা নিয়ে মিথ্যে কথা বলবো। আমার অনেক সময় অনেক সম্পর্ক থাকেনি, বা অনেক সময় অনেক সম্পর্ক যেগুলো আমার থেকেছে, যে কোনো সম্পর্ক, বন্ধুত্বে, মানে শুধু প্রেমের বলছি না, তারা কিন্তু আমি কখনো তাদেরকে মিথ্যে কথা বা তাদেরকে বানিয়ে কথা বলিনি। মানে আমার যেটা মনে হয়েছে কোনো বিষয় সম্পর্কে, যে আমার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি। তাতে অনেক সময় অনেকে খারাপ মনে করেছেন, অনেকে মনে করেছেন না ঠিক আছে, ঠিকই তো বলছে, খারাপ তো কিছু বলে। পরোয়া করো ইন্ডাস্ট্রি হোক বা পরিবেশ হোক বা পারিপার্শ্বিক হোক? সেটা তো করি না বললে মিথ্যে কথা বলা হবে। ডেফিনেটলি ধরো ছোটবেলায় যখন ছিলাম, যখন নাস্তিক ছিলাম, তখন পৃথিবী সম্পর্কে আমার কোনো ভয় ছিল না। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, দেখে নেবো যা আসবে। সবাই কমিউনিস্ট কেন বলা হয়? সেটা কি বাহ্যিক রূপটার জন্য? না, আমি জানি না, আমাকে বলা হয়। ও ভালো তো, তাহলে মানে দেখো, কমিউনিজমের অনেক কিছু তো দুর্দান্ত। এবার আমি বলছি যে এটা পলিটিক্যাল প্র্যাকটিসে ঢুকে গেলে অনেক সময় এটাকে কম্প্রোমাইজ করতে হয়। তুমি যদি এটাকে তোমার বেঁচে থাকা বা কর্মের ক্ষেত্রে তুমি প্রয়োগ করো, সেটা অনেক সময় দারুণ হতে পারে। আবার কমিউনিজমের কিছু জিনিস আমার পক্ষে মেনে নেওয়া ডিফিকাল্ট, কারণ আমি যদি মানে সমবন্টন বলি, সেটা কিন্তু আমার পক্ষে ডিফিকাল্ট। মানে সত্যি ধরো আজকে আমি কঠিন পরিশ্রম করে 10 টাকা রোজগার করছি, আমাকে বাড়িতে আসার পর যদি বলা হয় যে আমার পাড়ায় সবার মধ্যে 10 টাকা ভাগ করে দিতে হবে, আমি কিন্তু তাহলে কমিউনিস্ট নই, সেটা আমি কিন্তু পারবো না। আমার যদি মনে হয় কেউ কষ্টে আছেন, আমি সেটা ভাগ করে দিতে পারবো, কিন্তু আমাকে যদি ফোর্স করা হয়, যেটা রুল করে দেওয়া হলো যে তুমি 10 টাকা রোজগার করলো, কেউ 2 টাকা রোজগার করবে, পুরোটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, তাহলে কিন্তু আমার পক্ষে ডিফিকাল্ট। তুমি তো বরাবরই বাধ্যবাধকতা থেকে একেবারে দূরে থাকো, এবং যেটা নিয়ে আমরা খুব কিছু বছর আগে চর্চায় ছিল যে সোহিনীদির সঙ্গে তোমার সম্পর্কটা, এবং এত বছরের বড়, তারপরেও বিয়ে করা, এবং তুমি খুব স্পোর্টিংলি বলেছো যে ভালোবাসাকে তো অ্যাকসেপ্ট করতে হয়।
সেই ক্ষেত্রে এইগুলো না এখন আমরা খুবই মানে মেনে চলে যে একটু মেয়ে বয়সে বড় হচ্ছে বা কোথাও গিয়ে ছেলেটা অনেক বেশি বয়সে বড়, কোথাও গিয়ে একটা ছেলেটার এই ব্যাকগ্রাউন্ড খারাপ বা মেয়েটার কোথাও গিয়ে একটা স্ট্রাগল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, সম্পর্কটা এক্সিস্ট করে না। তোমাদের লাইফে তো এগুলো কিছু ইম্প্যাক্ট করেনি। তার কারণ আমাদের কাছে দুজনকে কেন ভালোবাসি বা ভালোবেসেছি এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি আজ অব্দি কোনো জিনিসই অন্য কাউকে হ্যাপি করার জন্য করতে পারিনি, কারণ আমি জানি, যেটা আমি তোমার পড়াশোনা সম্পর্কে বললাম, যে আমি 12 অব্দি বাবা মা খুশি হবে, বন্ধু বান্ধবদের কাছে আমিও সায়েন্স নিয়ে পড়ছি, নিজের কাছে ওরা আয়নার সামনে দাঁড়িয়ে না আমি তো সায়েন্সের ছাত্র, এই ইলিউশনটা ছিল। কিন্তু যবে থেকে বুঝতে পারলাম যে আমি এটা চাইছি না, তবে থেকে আমি ডিট্যাচড হয়ে গেলাম। সেরকমই ধরো আমার সোহিনীর প্রতি ভালোবাসাটা কিন্তু বয়স বা ওর কর্মের ঊর্ধ্বে। মানে আমার সাথে যখন সোহিনীর বিয়ে হয়েছে তখন সোহিনী অলরেডি ধরো সিনেমার জন্য এবং থিয়েটারের জন্য 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ও আমার তুলনায় অনেক বেশি তথাকথিতভাবে ইন্টেলেকচুয়াল, ইন দ্য সেন্স অফ ও যাদবপুর থেকে পড়াশোনা করেছে, ও সারা পৃথিবী ঘুরেছে থিয়েটার করার জন্য। সেই তুলনায় আমার বিশাল কোনো এডুকেশন নেই, আমি প্রচুর সিনেমা হয়তো দেখেছি কিন্তু থিয়েটার দেখার আমার কিছু নেই। ও আমাকে সেটা নিয়ে বিচার করেনি, আমিও ওকে এটা নিয়ে বিচার করিনি যে ও আমার থেকে বয়সে বড় বা ওর আগে একটা বিয়ে ছিল। মানে বুঝতে পারছো, তথাকথিতভাবে লোকে যেগুলোকে মানে বলে যে বাবা ও তো ছেলেটা বয়সে ছোট, ও কোনো কারণে নিশ্চয়ই বিয়ে করেছে সোহিনীকে, ও নান্দিকারের জন্য বিয়ে করেছে। মানে নান্দিকারে কিন্তু রিহার্সাল রুমে, হ্যাঁ নান্দিকারের পুরো এটা প্রসেসে তুমি কিন্তু দেখতে পাবে যে আমাদের ফেসবুক আমাকে একজন নিবেদিতা দিয়ে জিজ্ঞাসা করেছিল যে তুমি তো মানে সোহিনীর পর স্বাতীদি স্যারের পর সোহিনী, তারপর তো তুমিই পাবে নান্দিকা। আমি সবাইকেই বলতে চাই নান্দিকার কিন্তু সেই সিস্টেমে ওয়ার্ক করে না। নান্দিকারের ফেসবুক পেজটা যদি আপনারা দেখেন, সোহিনী নান্দিকারের ডিরেক্টর, স্যার নান্দিকার প্রেসিডেন্ট। আমাদের জীবনে কি যে কোনো বড় কিছুই ওই একটা মানে এই জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে? মানে আজকে সোহিনী দি, কালকে তুমি, পরশুদিন তোমাদের কোনো সন্তান, তারপরে তার সন্তান, এইভাবে কি কোনো মানে হাতে তৈরি দেওয়া জিনিস বা জন্ম দেওয়া কোনো জিনিসকে এইভাবে দিয়ে দেওয়া যায় জেনারেশন বা জেনারেশন? ক্রিয়েটিভ জিনিস তো যায় না, মানে এই প্রশ্নগুলো এখনো আমাদের মানে ধরো তোমার বাবার যে পৈতৃক বাড়ি সেটা উনি তোমায় দিতে পারেন, কিন্তু ইন্টেলেক্ট কি করে দেবে? মানে আমি যে সাংবাদিকতা করি কিন্তু আমার ছেলে মেয়েও করবে, এটা তো কোনো বাধ্যবাধকতা। তুমি ধরো একটা কোম্পানি ফর্ম করলে, ধরো কথার কথা বলবো, ধরো তুমি একটা কোম্পানি ফর্ম করলে, এবার তোমার ছেলে বা মেয়ে যদি এটাতে ইন্টারেস্ট না থাকে বা সে যদি বলে যে তুমি যদি দেখো সে ইকুইপড নয়, তুমি তাকে জোর করে বলবে না সেটা করতে। তুমি মানে বিশেষ করে আমি বলছি যে এই যে ধরো এটা তো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই যে ক্রিয়েটিভ জিনিসটা, এটা কিন্তু যার যদি কেউ পারে সে পারে, যদি কেউ পারবে না সে পারবে না। মানে আমি যদি যোগ্য হই তাহলে দর্শকই আমাকে বলবেন যে সপ্তর্ষি তুমি একটা নাটক ডিরেকশন দাও, আর আমি যদি না পারি আমি দুটো নাটক ডিরেকশন দেবো, দর্শক দেখবেন না। কত দল তো এইভাবে নেই, এক্সিস্ট করে না। আবার কত দল তো আছে অন্য কেউ সেই দলে এসে চালাচ্ছেন। তাই এইটা মানে আমি বলছি যে এইটা লোকেদের ভাবা অত কিছু সবাই ভাবেন না, কিছু মানুষরা ভাবতে পারেন, সেটার চেঞ্জ আমি করতে পারবো না। আর একটু আগে আমরা আলোচনা করছিলাম যে থিয়েটার থেকে প্রেম, তারপরে তোমরা কখনো প্রশ্ন করেনি, সোহিনী দিয়ে প্রশ্নটা কোনোদিনও করেনি, বা তুমি যখন প্রথম বললে যে আমি তোমায় ভালোবাসি এবং আমরা বিভিন্ন হেডলাইনে দেখেছি যে তোমার নামটা উঠে এসেছে যে আমি তোকে বিয়ে করতে চাই, এই বিষয়টা যখন বলেছিলে জিজ্ঞেস করেনি যে কেন বিয়ে করতে চাস? কোথাও কি একটা প্যাম্পার্ড হয়ে থাকার জন্য বিয়ে করতে চাস? না, আমি বিয়ে করতে চেয়েছিলাম দুটো কারণে। সোহিনী আমাকে বলেছিল যে আমি অনেক ধরনের সম্পর্কে আগে থেকেছি, কোনো সম্পর্কে ছেলেরা কখনো কমিট করতে পারে না, আমি দেখেছি এটা। ছেলেরা পার্টিকুলার সব কিছু প্রত্যেকটা সম্পর্ক থেকে কিছু জিনিস চায়, সেই প্রয়োজনটা ফুরিয়ে গেলে তাদের মনে হয় যে না। এবার আমার মনে হয়েছিল তখন যে তুমি কি কমিট করার কথা বলছো, তখন বলেছিল যে তুই যে আমাকে এখন ভালোবাসার কথা বলছিস, একটা সময় যখন আমার ধর বয়স হবে বা তুই ধর আজকে কাজ করতে করতে তোর আরো তুই ম্যাচিওর হলি, তখনও কি তোর এই জিনিসটা অরিজিনাল থাকবে নাকি এটা তোর এখনকার সাময়িক? তুই এখন বাচ্চা ছেলে, তোর আমাকে ভালো লেগেছে, তখন আমার মনে হচ্ছিল যে না আমি বাচ্চা ছেলে না, আমার বরাবরই মনে হচ্ছে আমার ওল্ড সোল আর কি। মানে আমি একটু কিন্তু ছোট থেকেই মোটামুটি ম্যাচিওর, মানে মোটামুটি আমি ধরো ওই মানে এমনি কিছু করতে ইচ্ছে করতো না যদি না আমার মানে মনে হয় যে না আমি এটা করতে চাই বা এটা করে আমার আনন্দ হচ্ছে এটা। তো তখন আমি বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটাই প্রবলেম, আমি তো রোজগার করি না, আমি তোমায় কিছু দিতে পারবো না খরচা। আমি আমার নান্দিকার থেকে যে টাকাটা পাই সেটাতে আমি আমারটা চালিয়ে নিতে পারবো, কিন্তু আমি সংসার খরচা দিতে পারবো না। আমি তখন নান্দিকার থেকে 1500 টাকা না 2000 টাকা পেতাম, আমি 500 টাকা আমি তোমায় দিতে পারবো। তোমার যদি তাতে কোনো প্রবলেম না থাকে তখন আমার ম্যান ইগো কাজ করছে না, কারণ আমি জানি আমি 5 বছর বাদে তোমাকে আমি রোজগার করে ভালো জিনিস কিনে নিতে পারবো। এখন আমি পারবো না, আমার সময় লাগবে, আমার শিখে নিজেকে এস্টাবলিশ করতে সময় লাগবে। আমার তীব্র বিশ্বাস ছিল যে আমি কিছু একটা পারবো করতে জীবনে, কমপ্লিট ফেলিয়ার আমি হব না, কিন্তু আমি এখন পারবো না সেটা করতে।
তো আমি তখন নান্দিকার থেকে 1500 না 1600 টাকা পেতাম, আমি ওকে 600 টাকা মতন দিতাম, আর আমি 1000 টাকায় আমার মোটামুটি এটা চলে যেত, কারণ আমি তখন কোনো নেশা ভাঙার করি না, ফলে আমার যাতায়াতের খরচা ছাড়া কোনো খরচা ছিল না। আর শোয়ের দিন আমরা একটু এক্সট্রা টাকা পেতাম, তো সেটা দিয়ে আমার হয়ে যেত। আমার মনে হয় যে 3-4 বছর আমি ওকে কোনো টাকা দিতে পারিনি, 2 বছর 2.5 বছর বাদ থেকে আমি ওয়ার্কশপ করতে আরম্ভ করি নান্দিকারের বিভিন্ন। সেই ওয়ার্কশপগুলোতে আমি টাকা পেতাম, সেই টাকা পেয়ে কখনো ওকে খুবই সস্তা কিছু কিনে দিয়েছি জন্মদিনে বা কিছুতে। এবং আমার মনে হয়েছিল যে তারা মাঝখানে 2 একটা টেলিভিশনের অফার এসেছিল, কিন্তু তারা আমায় বলেছিল যে তারা থিয়েটার করতে দিতে পারবেন না, 30 দিনের কন্ট্রাক্ট। আমি করিনি। আমি 2018 অবধি ওয়েট করেছি, 2019 অবধি, শ্রীময়ী অবধি, যাতে আমার মনে হয় যে আমি যখন করব আমাকে যেন ওই সময়টা মানে ওইটুকুন গুরুত্ব আমায় দেওয়া হয় যে না, এই ছেলেটা থিয়েটার থেকে এসেছে, থিয়েটার করার জন্য সময়টাকে দিতে হবে। আর আমিও যেন ওই কাজে এইটুকুন ইকুইপড হই যে শর্ট দেওয়ার পরে লোকে বলবে যে না ও ভালোই করেছে ভাই। লীনা গঙ্গোপাধ্যায় সেটা অ্যাকসেপ্ট করেছে একদম প্রথম দিন করেছিলেন। উনি তো আমার চিনতেন না, ধরো উনি সৈনিকে চিনতেন, আমাকে উনি চিনতেন না, মানে আমার কোনো নাটক উনি দেখেননি। স্টার আমাকে রেকমেন্ড করেছিল, কারণ তার আগে আমি স্টারে ঠাকুমার ঝুলিতে 2টো হিরোর পাঠ করেছিলাম, লিমিটেড যেহেতু 7 দিনের ওইটাতে। তো লীনাদিকে আমি ভয় ভয় বলেছিলাম যে দিদি আমি তো এরকম থিয়েটার করি, আমাকে 10টা দিন ছুটি দিতে হবে। 10 দিন? আমি যে হ্যাঁ, সপ্তাহে 2টো করে রিহার্সাল হলেও তো হবে। আচ্ছা ঠিক আছে, যাও দেবো তোমাকে, প্রথমেই উনি বলেছিলেন। এবং আমার মনে হচ্ছিল দেখো ওনার কাছে তো সত্যি পাঠ চাইতে প্রতিদিন কত কত মানুষ যান, উনি আমায় বলতেই পড়তেন যে না তুমি কে বাবা, আমি পারবো না দিতে। কারণ সত্যি 10 দিন দেওয়া মানে কিন্তু ওনাকে, যেহেতু উনি লেখেন, ওনাকে লেখার আগে ভাবতে হচ্ছে যে আচ্ছা এই ছেলেটা কালকে আছে কি নেই, বুঝতে পেরেছো? ওই হেডেকটাকেও নিতে চায় না। কেনই বা নেবে, মানে তখন তুমি পারফর্ম করেও দেখায়নি যে আমি খুব ভালো করছি বা লোকে আমাকে পছন্দ করছে, উনি আমাকে এক ঝলক জাস্ট দেখেছেন। তো সেই ভালোবাসাটা উনি দিয়েছিলেন। ওই জন্য আমি বলছি তোমাকে যে অনেক সময় সৎভাবে চেষ্টা করতে করতে সঠিক মানুষের সাথে দেখাও হয়ে যায়। প্রচুর সুযোগ হয়তো হয় না, মানে এই যে ধরো প্রত্যেক দিন দেখি একজন হিরোর সিনেমা রিলিজ করছে, কোথায় করছে কেউ জানে না, কিন্তু করছে। সেরকম হয়তো প্রতিদিন আমার কোনো সিনেমা আসছে না, কিন্তু হয়তো বছরে 1টা কি 2টো ভালো পার্ট পাই, যেই পার্টগুলো করে আমারও মনে হয় যে আমি কিছু দিতে পেরেছি, যেটুকুন করতে পারলাম। এবং আমাকে ওনারা চেয়েছেন সত্যি সত্যি, কারণ আমি 1% হলেও অভিনয় করতে পারি বলে, মানে আমি অন্য কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করছে বলে আমাকে ডাকেনি আর কি। এবং চরিত্রগুলো এত হিট করে গেছে যে মানুষের চর্চার আগে চরিত্রগুলো, তোমার মানে চর্চার আগে চরিত্রগুলো চর্চায় আসে। এবং সপ্তর্ষি নাম আসার আগে যেটা বলছিলাম যে ডিঙ্কাটা খুবই প্রচলিত একটা হ্যাঁ, টেলিভিশনের চরিত্র। তো ওইটা একটা হ্যাঁ। সত্যি দিক যে ধরো ভালো কাজ করলে মানুষ রাতারাতি, যেহেতু প্রচুর মানুষ দেখেন, ওই জেনে যান এবং তারা ওই নামে ডাকতেই পছন্দ করেন। পরে হয়তো এখন অনেক দিন হয়ে গেছে বলে সপ্তর্ষি নামটা অনেকে জানেন। এবং এই গৃহপ্রবেশ করার সময় আমাকে বলেছিলেন যে তুমি ভিলেনের পাঠ করছো, আমার মনে হচ্ছিল ইন্টারেস্টিং কাজটা খুবই, লুকটা চেঞ্জ করা ছক যাবে। ভাঙা চরিত্রতেই তো মনে হয় অভিনেতা নিজেকে এক্সপ্লোর করতে পারে, কারণ একই রকম যদি একটা মায়ের পক্ষ নিয়ে ছেলে কথা বলছে বা সবসময় ভিলেন করছে বা সবসময় মারপিট করছে, হোয়াট এভার, নিজেকে তো এক্সপ্লোর করতে পারে না একটা না, সত্তা। ডেফিনেটলি। আবার এটাও ঠিক যে জানো তো যে মানে ধরো ওইটা অনেক সময় নিজেরও, মানে যেটা হয় আমাদের, কেন সব ইন্ডাস্ট্রিতেই হয়, টাইপ কাস্ট তো হয়ে যায়। যে মুহূর্তে ধরো আমি একটা ভিলেন করলাম, হয়তো আমাকে একই রকম 10টা পার্ট দেওয়া হচ্ছে, আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তখন আমি বরাবরই চেয়েছি যে পার্টটা যদি সত্যি আমার কিছু করার থাকে এবং তাহলে আমি করতে পারবো। যে কারণে অনেক সময় অনেক ওয়েব সিরিজ আমাকে বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছু করার নেই পার্টটাতে, শুধুমাত্র টাকা ছাড়া। আর শুধুমাত্র রোজগার করার জন্য আমি কিন্তু অভিনয় করতে আসিনি। আমি যখন থিয়েটার দীর্ঘদিন ধরে, তো এখন আমি যে টাকাটা দল থেকে পাই, সেই টাকাটা কিন্তু কিছুই টাকা নয়, মানে সেই টাকাটা দিয়ে কিন্তু, মানে আমি বলছি যে কোনো মানুষ যারা ডেইলি বেজেসে কাজ করেন তারা ওটার থেকে রোজগার করেন বেশি, থিয়েটার থেকে আমরা যে মাসিক টাকাটা যেটা পাই। এবং সেটা কোনো দোষ নেই, কারণ আমাদের রেপার্টরি সিস্টেমে সরকার থেকে যে টাকাটা অ্যালট করে দেওয়া হয় সেই টাকাটাই দিতে হয়, কিছু করার নেই। কারণ আমি এটা বেশি নিতে পারবো না, মানে আমি আজকে দলে নাম ভূমিকা অভিনয় করছি বলে আমি যদি বেশি নিয়ে নিই তাহলে সেটা অন্যায় করা হবে। ফলে শুধুমাত্র টাকা কিন্তু নয়, ডেফিনেটলি আমি টাকা রোজগার করতে চাই, আমার লোভ আছে, দামি জুতো ঘড়ি আমার ভালো লাগে কিনতে, সানগ্লাস পরতে ভালো লাগে, কিন্তু সেইটা আমি কাজ করেই আর্ন করতে চাই। মানে শুধুমাত্র একটা চরিত্র আমার টাকা দিচ্ছে, আমাকে বললো তুমি পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো, চরিত্রের কোনো শুরু শেষ নেই, সেটা আমি তো পারিনি করতে। সেই সময় অনেক কাজ হয়নি, তারা আমার সম্পর্কে ভুল ভেবেছেন, হয়তো অ্যারোগেন্ট ভেবেছেন। তবে এটা শুনে ভালো লাগলো যে অনেকে কমিউনিস্ট মনে করেন, সেই জন্য হয়তো কিছু কারণে হয়তো মনে হয়েছে যে না এই ছেলেটা একটু ট্যাড়া আছে, কে দেওয়ার দরকার নেই। তোমার একটা বাইরের ইমেজ আছে যে প্রচন্ড ঠোঁটকাটা, প্রচন্ড অ্যাটিটিউড এবং এত সিলেক্টিভ লোকের সঙ্গে কথা বলে যার সঙ্গে সচরাচর সবাই কানেক্ট করতে পারে না। আচ্ছা, তো এই ইমেজটা কি শুনেছো কখনো, বা ইমেজটা কি কানে এসছে? 2-1 বার হয়তো এসেছে, কিন্তু দেখো আমি তো মানে
কখনো কারোর সাথে দুর্ব্যবহার করিনি। এবং আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে খুব একটা মানে আমি একটু এই বিষয়ে ঘর কোনো আর কি, মানে বিভিন্ন পার্টিতে আমি খুব একটা কমফোর্টেবল নয়, কারণ সেখানে আমি যারা যান খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি গিয়ে কি করবো আমি ঠিক বুঝতে পারি না। ফলে মানে আমি কিভাবে কমিউনিকেট করবো, মানে আমার মনে হয় আমি অভিনয় করি, সেটা দেখে যদি কেউ কাজ দেন তাহলে দেবেন, তাতে যদি 10 বছর সময় লাগে তাই। কিন্তু বিভিন্ন জায়গায় পার্টিতে গিয়ে বলা যে স্যার আমি কাজ করি আমায় দেবেন, বা গল্প করা, মানে আমার প্রচুর বন্ধুও নেই ইন্ডাস্ট্রিতে, ফলে আমি ওইটা আমি খুব একটা, সেই কারণে হয়তো অনেকে মনে করেন যে আমি সিনেমার জন্য কি সেইটাই এখনো চলে বলে মনে হয়? মানে তুমি কি এটা ফেস করো যে ওই গিয়ে গিয়ে বলতে হয় বা পোর্টফোলিওটাকে একটু স্ট্রংলি দিতে হয়? দেখো এখন তো একটা শুনেছি যে গোল টেবিল বৈঠকে সবাইকার একজন করে ম্যানেজার আছে, তারাই রেকমেন্ড, মানে যারা সোশ্যাল মিডিয়া বলেন হ্যান্ডেল করেন তারাই নাকি রেকমেন্ড করে। তো আমার তো সেরকম কেউ নেই, তাই আমার হয়ে রিপ্রেজেন্ট করার হয়তো কেউ থাকে না, বা যদি বা কোনো একজন হয়তো বললো সপ্তর্ষি, তখন হয়তো আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্সটা দেখে লোকের বেরিয়ে যায় যে না ও মোটে 50,000 ফলোয়ার, ওকে দিয়ে কিছু হবে না। কিন্তু সমস্ত কিছুকে দূরে রেখে তোমার মেয়েদের ফ্যানের লিস্টটা বিভৎস বড়। যাক, বিভৎস বড়। এবং এখনও মেয়েরা আমি শুনেছি, মানে আমার ইন্টারভিউ নিতে গিয়ে এক জায়গাতে কথা হয়েছে, তো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে সপ্তর্ষি ডিঙ্কা থেকে সপ্তর্ষি, এবং সপ্তর্ষি থেকে তার প্রতি প্রেম, এবং প্রেমের তাগিদে মেয়েটির হাতে দেখেছিলাম তোমার নামের ছবি, তোমার মুখের ছবি এবং নাম লেখা সপ্তর্ষি করে। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি তাকে ভালোবাসো, তো উনি বলেছেন স্বাচ্ছন্দ্যে হ্যাঁ, যে নিহাতি উনি বিবাহিত, তাই বলার সুযোগ হয় না। তুমি কি প্রেমে পড়ো? যে এত অডিয়েন্স প্রেমে পড়ে, এত মানুষ প্রেমে পড়ে, তুমি কি? দেখো প্রেম কথাটা তো একটু ভারী শব্দ, কিন্তু ডেফিনেটলি আমার আমি যদি বলি মেয়েদের ভালো লাগে না, এটা খুবই মিথ্যে কথা বলা হবে। আমার যে কোনো সুন্দর জিনিসই ভালো লাগে। সুন্দর মানে আমি তথাকথিতভাবে ফর্সা লম্বা সেই সুন্দর বলছি না, যার সোলটা ভালো, যার সাথে কথা বলে আমার ভালো লাগে, সেটা মানুষ নির্বিশেষেই ভালো লাগে। আর যেহেতু আমি ছেলে, ডেফিনেটলি অপোজিট সেক্সের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা তো থাকবেই, সেটা তো অস্বীকার করতে পারি না। কিন্তু সেইটা কখনোই আমি আমার মানে কি বলবো, সামাজিকতাকে ক্রস করে কখনো, আমি সারা জীবন মেয়েদেরকে রেসপেক্ট করেছি, সেই কারণে হয়তো মেয়েরা সেটা বুঝতে পেরেছেন কখনো, সেই কারণে তারা হয়তো আমার সাথে যেভাবে কমিউনিকেট করেছেন, হয়তো বলতে পারেননি মুখে, কিন্তু আমার মনে হচ্ছে খুব সহজেই তারা কথা বলতে পেরেছেন, কারণ আমিও কোনো ব্যাগেজ না নিয়ে তার সাথে কথা বলেছি। মানে আমিও তাকে ফিল করাইনি যে আমি আলফা মেল বা আমি খুব দুর্বল মেল, আমি নর্মাল সপ্তর্ষি, আমি আপনার সাথে মাটিতে বসে কথা বলতে পারি, বা আমি যদি কখনো মেয়েকে হাগও করে থাকি, আমার হাগটার মধ্যে কিন্তু ওয়ার্মথ আছে, সেটা আমি নিজের সম্পর্কে বলতে পারি তোমাকে, যে আমি যেটা মনে করছি সেটাই আমি দেখাচ্ছি। আমার কিন্তু আমার ভেতরে তোমার সম্পর্কে অন্য, আমি যে তোমার সাথে এখন কথা বলছি, তোমাকে আমি যেটা মনে করি তোমার চোখের দিকে তাকিয়েই সেই কথাটা বলছি। তুমি চলে যাওয়ার পর আমি তোমার সম্পর্কে ধরো অন্য কিছু ভাববো, বা এই কথাটা কেন বললাম, এটার বদলে এইটা গুছিয়ে বললে ভালো হতো, এটা কিন্তু আমি করবো না। সেই কারণে হয়তো 100 জনের মধ্যে 20 জন ভালোবাসে। আগে হতো যে এরকম? না, কখনোই হয়নি এটা কখনোই। ছোট, আমি কোয়েড স্কুলে বড় হয়েছি, আমি আর বোন একসাথে বড় হয়েছি, ফলে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা বরাবরই আমার কাছে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমার বাবা সারা জীবন শিখিয়েছেন মহিলাদের রেসপেক্ট করতে হয়, ইকুয়াল প্রেফারেন্স দিতে হয়। আমাদের বাড়িতে মা পুজো করতেন এবং বাবাও পুজো করতেন, সমস্ত কাজ আমি আর বোন একসাথে করেছি, আমাদের বাড়িতে বোন ফোঁটা হয়। ফলে আমার বড় হয়ে ওঠাটাই ইকুয়াল প্রেফারেন্স দিয়ে বড় হয়ে ওঠা। এবং যেটা আমরা বলছিলাম যে এই যে ইকুয়ালিটি, এবং তুমি আর সোহিনীদি এতটা গ্যাপ রাখা সত্ত্বেও এত স্বাচ্ছন্দ্যে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখো, এবং দুজনে এত ভালো একটা সোল, একটা ভালো বন্ধু, যাদের কাছে অনায়াসে অনেকটা কিছু উগরে দেওয়া যায়, কেউ জাজমেন্টাল না। তোমাদের ক্ষেত্রে কোনটা আগে কাজ করে? তোমরা কি সম্পর্কে মানে স্বামী স্ত্রীটা এগিয়ে রাখো নাকি বন্ধুত্বটাকে এগিয়ে? বন্ধুত্ব। এই যে মেয়ের কথা বললে, রাস্তায় কোনো সুন্দর দেখতে মেয়েকে ভালো লাগলে আমি বলি দেখো মেয়েটাকে সুন্দর দেখতে, মানে আমি বলছি যে বন্ধু না হলে কোনো লং টার্ম সম্পর্ক, কিন্তু তুমি শুধুমাত্র তো স্বামী স্ত্রী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিয়ের 10-12 বছর বাদে কিন্তু তাদের মধ্যে অনেক কিছুর সাথেও থাকা হচ্ছে রুমমেটস। আসলে তো রুমমেটস লিগ্যাল রুমমেটস আর কি। সেই রুমমেটসদের মধ্যে কিন্তু শুধুমাত্র রোম্যান্স বা সেক্সুয়াল সম্পর্ক ছাড়াও প্রচুর লেয়ারের সম্পর্ক আছে। মানে ধরো যেরকম সোহিনী একটি নতুন সিরিয়াল করছে কমলা নিবাস বলে, এবার ওর খুব হেক্টিক শিডিউল চলছে। এবার আমি যেহেতু এখন লক্ষ্মী ঝাঁপি করছি, আমার মাসে 12 থেকে 15 দিন ডেট লাগে, তো বাকি সময়টা আমি রিহার্সাল করছি। আর যে সময়টা বাড়ি থাকছি, আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন তিনি আসতে পারেননি, তার মেয়ের একটু শরীর খারাপ, ফলে বাড়ির অনেকগুলো কাজ কিন্তু আমি ম্যানেজ করে দিচ্ছি। সেটা কিন্তু মানে আমার কোনো ম্যানহুডে আঘাত করছে না যে আমি কেন বাসন মাজতে হচ্ছে,
আবার সোহিনী কিন্তু অনেক সময়তে আমাকে রান্না করে দিনের পর দিন রান্না করে দিয়েছে, তখন কিন্তু সোহিনী এটা মনে করেনি যে আমি একটা ইন্টেলেকচুয়াল মহিলা, আমি কেন রান্না করছি। বুঝতে পেরেছো? মানে আমি বলছি এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে খুব ডিফিকাল্ট। কিন্তু দুজনেই আমরা জানি যে আমারও কিন্তু এই কাজটা আমি প্রয়োজনে করছি, ও প্রয়োজনে, মানে প্রয়োজন হলেও কিন্তু 3 দিন রান্না না করে আমি বলবে তুই সুইগি করে না, আমি পারছি না করতে, আমার ভালো লাগছে না রান্না করতে, বা আমি ওকে বলতে পারি আজ ইচ্ছে করছে না বাড়ি গায়ে, আজ ছেড়ে দাও, মুছতে হবে না। মানে আমি বলছি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার যদি সবসময় প্রিটেন্ড করতে হয় যে আমি খুব শক্তিশালী পুরুষ বা আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করবো, মানে আমার যদি ব্যথা লাগে আমি বলবো আমার ব্যথা লেগেছে, আর যদি আমার মনে হয় যে না আজকে আমি খুব ভালো মুডে আছি, আমাকে বলবো আজকে আমার খুব ভালো মুডে, চলো আমরা বেড়াতে চাই। তোমাদের ঝগড়া হয়? হ্যাঁ ডেফিনেটলি প্রচন্ড ঝগড়া হয়। সেখানে কি ইন্টেলেকচুয়াল আদান প্রদান হয়? মেনলি ক্রিয়েটিভ কাজ নিয়ে ঝগড়া হয়, নাটকের রিহার্সাল, কোন স্ক্রিপ্ট আমরা করবো, কোনো সিনেমা দেখলে ওর এটা মনে হলো আমি অত আগে বলে দিলাম, সেটা নিয়ে বিশাল ঝগড়া হয়। এই যে এখন এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, ওকে ডিচ করে দিচ্ছে, ওকে ছেড়ে দিচ্ছে, এতগুলো শব্দের সঙ্গে পরিচিতি হচ্ছে আমাদের, তোমাদের এই শব্দগুলো কখনো ভয় ধরায় যে কখনো যদি আমাদের জীবনে এই সম্পর্ক, এই শব্দগুলো ঢুকে যায়, আমরা কিভাবে সামলাবো? কনসিয়াসলি কখনো করেনি, তবে যখন কোনো ইন্টারভিউতে দেখি বা যদি আমি কোনো কাউকে চিনি তার হঠাৎ করে এরকম একটা ব্রেকআপ হয়ে গেল, তখন একটা তো মনে হয় যে একটা মানুষ যার সাথে এত বছর ধরে থেকেছে, হঠাৎ করে এই বয়সে এসে তিনি যখন আলাদা হয়ে যাচ্ছেন, তা ডেফিনেটলি রিজন আছে। আমার মনে হয় দেখো সত্যি যদি কারণ থাকে, জোর করে একসাথে থাকার কোনো মানে হয় না। ঠিক, প্রত্যেকের এটা ইন্ডিভিজুয়াল চয়েস, কিন্তু আমার মনে হয় যে আমাদের বাবা মার সময়তেও যেটা ছিল, আমার বাবা মার মধ্যে ছিল না, কিন্তু ওই সময় একটা জেনারেশনে যেটা ছিল ব্যাপারটা, যে ওর থাকাটা প্র্যাকটিস একটা, কিন্তু এখন আমি সেটা বলতে পারি না কোনো নতুন ছেলে মেয়েকে, কারণ প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল চয়েস আছে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি যদি বুঝতে পারি যে তুমি, ধরো আমার খুব ভালো বন্ধু, তুমি আমার পেছনে আমার নামে খারাপ কথা বলছো, তাহলে তোমারও আমাকে বলা উচিত যে সপ্তর্ষি এটা তুই বাজে করছিস, আর আমারও তোমাকে বলা উচিত তুই আমার পেছনে বলছিস কেন। কিন্তু অনেক সময় আমরা কথা না বলে কেটে দিই সম্পর্কটাকে, আমার সেটাতে আপত্তি। আমার মনে হয় যে কথা বলে, কারণ একটা বন্ধুত্বের বা প্রেমের সম্পর্ক যখন আমরা এতদিন মানুষ কাটিয়েছে, তখন কথাটা খুব ইম্পর্টেন্ট আর কি। কথা অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে পারে। ঠিক। তবে এতগুলো যে ছেলেটার মধ্যে লেয়ার রয়েছে এবং অভিনেতা যেহেতু সেটা সব থেকে বারবার আসে, তুমি বাড়ি গিয়ে কি সপ্তর্ষি হয়ে ফিরে যাও নাকি এতগুলো লেয়ার নিয়ে একেবারে ফিরে যাও? না, বাড়িতে মানে আমার ভেতর দেখো, আমার মনে হয় সৈনির সাথে আমি আলোচনা করি, আমার কিন্তু সবসময়তেই, আমি প্রাণী খুব ভালোবাসি। আমার জীবনে 6 বছর আগে একটা বড় পরিবর্তন হয় যে আমি নন ভেজ খাওয়া ছেড়ে দিই। আচ্ছা। আমি টোটালি ভেজ হয়ে যাই, ভিগান এখনো হতে পারিনি। তো তারপর থেকে আমার অনুভূতিগুলো আরেকটু বেশি সজাগ হয়েছে, আমার জাজমেন্টগুলো আরেকটু বেশি হয়েছে। যারা অ্যানিম্যাল ব্রুটালিটি করে তাদের প্রতি আমার রাগটা বেড়েছে, সহনশীলতা বেড়েছে। যারা ধর্মের নামে বলি দেন তাদের উপর আমার ওইটা আমার মনে হয় যে তুমি খাবার তোমার ইচ্ছে করছে তুমি বলতে পারো, ভগবান খুশি হবেন বলে তুমি বলছো, এটা ভুল কথা আর কি। কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে আমার ভেতর তো অনেকগুলো লেয়ার আছে। কিন্তু বিষয়টা হলো বাড়ি এমন একটা জায়গা, ধরো সেটার মধ্যে ওই সময়টা ঢুকে গেলে, বাড়িতে আমার যেহেতু 4 জন সারো মেয়েও আছে, ওদের সাথে থাকাটা বা সৈনির সাথে সময় কাটানোর সময় কিন্তু বাইরের পৃথিবী থেকে সুইচ অফ করা যায়, মানে করে দিতে পারি। আর বাইরে তুমি যেটা বলছো, আমি চেষ্টা করি যতটা কম জাজমেন্টাল হয়ে, কিন্তু ওই তোমাকে একটু আগে যেটা বললাম, আমাদের প্রত্যেকের ভেতরে একটা ডেভিল, একটা এঞ্জেল আছে যে কিন্তু সবসময় বিচার করছে যে ঠিক কি ভুল, ঠিক কি ভুল। রাত্রিবেলা গিয়ে সারাদিনে যে জিনিসগুলো করেছি, আমিও যে ভুল করি না সেটা না, আমি তো মানুষ, আমিও ভুল করি, আমিও অন্যায় করি, আমিও না জেনে অনেক সময় কারোর সাথে খারাপ ব্যবহার হয়তো করেছি, সেগুলো বিচার করি। তো আর আমার ওদের সাথে সময়টা আমার মনে হয় ওরা ওদের মতো পিওর হার্ট প্রাণীদের মতো, যে কোনো প্রাণী, মানে আমি শুধু কুকুরের কথা বলছি না, ওরা একদম বিচার করে না। তো ওদের সাথে যখন ইন্টারাকশন করি না, তখন আমার মনে হয় আমার বেস্ট ফর্মটা বেরোয় হিউম্যান হিসেবে। এবং সত্যি ওই 4 পায়ে বাচ্চাগুলো এতটা ইনোসেন্ট হয়, আমি আমার বাড়ির ক্ষেত্রে দেখেছি, যখন আমি কাছ থেকে একেবারে দূরে গিয়ে ওদের সঙ্গে সময় কাটাই, অটোমেটিকলি একটা ডিটক্স হয়ে যায় বডি, মেন্টালি, সব কিছু। এবং যখন আবার কাজে ফিরি, মনে হয় যে 2 বছরের একটা এনার্জি নিয়ে কাজে ফিরছি। একদম। এবং তুমি ভাবো, তুমি ধরো মন খারাপ করে ফিরলে, ও একটা যখন তোমাকে লিক করে দেয় মুখের কাছে, তোমার কিন্তু ইনস্ট্যান্ট একটা আনন্দ হয়। এইটা কিন্তু কিছু দিয়ে তুমি, মানে আমি ধরো জিনিস কিনতে ভালোবাসি, আমার নাইকি জুতোটা আমাকে এই আনন্দটা দিতে পারে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আড্ডা শেষ করব, তবে একটা শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই লুকটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে এটা কি ধোনি থেকে ইন্সপিরেশন নাকি নিজেকে অন্যরকম ভাবে দেখার? না, আমার ছোটবেলা ছিল বড় চুল, তারপর আমি টেলিভিশন করার সময় ডিঙ্কা করার আগে চুলটা কেটে ফেলতে হয়, কারণ আমার দিদি লিনাদি বলেন যে এই ছেলেটা তো স্টুডেন্ট, এরা তো বড় চুল হতে পারে না। তো
তো অনেক বছর ধরে টেলিভিশনে যে পার্টগুলো করেছি একই রকম লুক ছিল। তারপর আমার অষ্টমী বলে একটি সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে একটু আমিও এই যে আয়না নিয়ে কথা হচ্ছিল না, নিজেকেও আয়নাতে আমি একটু অন্যরকমভাবে দেখতে চাই। তো তখন আমার মনে হলো চুলটা একটু বাড়াই। তারপর গৃহপ্রবেশ বলে সিরিয়ালটি হলো, তো এখন রয়েছে, ভালোই লাগছে, অন্যরকম লাগছে নিজেকে। বেশ, সব উত্তর আজকে আপনাদের সামনে রইলো। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, এবং নিজের খারাপ ভালো সবটাকে তুলে ধরতে শিখুন, নাহলে নিজেকে কখনো এক্সপ্লোরই করা হয় না। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, এবং চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।